done. Live is okay. So can I start? শুভ সন্ধ্যা। আগামীর বাংলাদেশ নিবেদিত চতুর্থ শিল্প বিপ্লব এবং উচ্চশিক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনায় সঞ্চালক হিসেবে আমি আবু জাফর আহমেদ মুকুল সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ডক্টর সাবিনা এম সাইফুদ্দিন, faculty member, Morgan State University, USA, and former faculty member, Department of Management, University of Dhaka. Welcome to our honorable madam for such a long time. Then আমাদের সাথে সংযুক্ত রয়েছেন Mr. Asif Ahmed, faculty member, ULab, and acting director, EMK Center. Welcome to our honorable sir. Good evening. Good evening. এরপর আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মিস্টার কায়সার রাজীব শেরপা, সিনিয়র ম্যানেজার, হেইসার এসিআই লিমিটেড। আপনাকেও স্বাগতম জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা লাইভ দেখছেন তারাও আমাদের অতিথি বিন্দুকে প্রশ্ন করতে পারেন। আলোচনার সুবিধার্থে আমি চতুর্থ শিল্প বিপ্লব এবং উচ্চশিক্ষায় আমাদের করণীয় শীর্ষক একটি সূচনা বক্তব্য দিয়ে শুরু করছি। বিশ্বের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া ফেসবুক কোনো কন্টেন্ট তৈরি করে না। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাইকার আলিবাবার কোনো গুদাম নেই। বিশ্বের সবচেয়ে বড় হাউজিং প্রোভাইডার এয়ারবিএনবি নিজেদের কোনো রিয়েল এস্টেট নেই। কথাগুলো টম গুডউইনের। বিশ্বব্যাপী চতুর্থ শিল্প বিপ্লব বোঝানোর জন্য টম গুডউইনের এই বাক্যগুচ্ছের ব্যবহার হয় সবচেয়ে বেশি। চতুর্থ শিল্প বিপ্লব এমন কিছু যা আগে কখনো দেখা যায়নি। অপরিচিত মোটরসাইকেল চালকের পেছনে বসে আমাদের যাত্রীরা যাতায়াত করে। কেনাকাটায় রকেট বিকাশ এখন আমাদের অনেক সঙ্গী। এমনকি যুক্তরাষ্ট্রের বাস্তব নির্বাচনে সবচেয়ে প্রভাব ফেলেছে ভার্চুয়াল ফেসবুক। এসবই সম্ভব হয়েছে কারণ বাস্তব আর ভার্চুয়াল জগৎ একাকার হয়ে যাচ্ছে। 2016 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্তা ব্যক্তি ক্লাউস শোয়াব প্রথম চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলতে শুরু করেন। প্রথম শিল্প বিপ্লব হয় 1760 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে, যা উৎপাদন শিল্পের সম্প্রসারণ ঘটায়। দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছে 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে, যা উৎপাদন শিল্পে আমূল পরিবর্তন আনে। 1960 সালে ইন্টারনেটের আবির্ভাবে তৃতীয় শিল্প বিপ্লব সময় তথ্য প্রযুক্তি সহজ ও দ্রুত বিনিময় শুরু হয়। সারা বিশ্বের গতি কয়েক গুণ বেড়ে যায়। ম্যানুয়াল জগৎ ছেড়ে শুরু হয় ভার্চুয়াল জগতে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে আছি। চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি প্রথম আসে এপ্রিল 2013 সালে জার্মানির আনুষ্ঠানিকভাবে। চতুর্থ শিল্প বিপ্লব মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বিপ্লব। তাই কলকারখানাগুলোতে ব্যাপক হারে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়। শুধু কলকারখানায় নয়, যোগাযোগ ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। আগের শিল্প বিপ্লব গুলোর ক্ষেত্রে দেখা গেছে মানুষ যন্ত্রকে পরিচালনা করছে, কিন্তু চতুর্থ শিল্প বিপ্লব যন্ত্র নিজেই নিজেকে পরিচালনা করার একটি কনসেপ্ট ডেভেলপ করেছে। ইতিমধ্যে ইন্টারনেট প্রযুক্তি, রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়ালিটি, ন্যানো প্রযুক্তি, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন প্রযুক্তি, 3D প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, নতুন ধরনের শক্তি যে অভাবনীয় পরিবর্তনের সূচনা করেছে, তাতে এই বিপ্লবের ব্যক্তিও প্রভাব আগাম জানান দিচ্ছে মানব সভ্যতার গন্তব্যে। পরিবর্তন আবশ্যক। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশের সরকারি, বেসরকারি, একাডেমি সহ সব খাতে এবং নাগরিকদের সম্মিলিতভাবে প্রস্তুতি নিতে হবে। 5 কোটি লোকের কাছে রেডিও পৌঁছাতে সময় লেগেছে 38 বছর, টেলিভিশনে 13 বছর,
অথচ ইন্টারনেটের সময় লেগেছে 4 বছর, আইপ্যাডের জন্য সময়টা মাত্র 3 বছর, আর ফেসবুকের জন্য মাত্র 24 মাস। পিডব্লিউসি নামের চিন্তক প্রতিষ্ঠান জানিয়েছে, স্বয়ংক্রিয় ও রোবোটিক্সের পাল্লায় 2030 সালে বিশ্বের 80 কোটি বর্তমান চাকরি নাই হয়ে যাবে। এই ঝড় মূলত বয়ে যাবে শ্রমনির্ভর কাজের বেলায়। স্বভাবতই আমাদের দেশের মতো শ্রমনির্ভর অর্থনীতির দেশগুলো বিপদে পড়বে। অন্যদিকে নতুন 100 কোটি কর্ম নতুন করে সৃষ্টি হবে ডিজিটাল পদ্ধতিতে, তবে সেগুলো কেমন তার বেশিরভাগই আমরা কল্পনা করতে না পারলেও কিছুটা হয়তো অনুমান করতে পারছি। পিডব্লিউসি রিপোর্টে আরো বলা হয়েছে, অটোমেশনের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় 38%, জার্মানিতে 35%, যুক্তরাজ্যে 30%, জাপানে 21% লোকের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের পোশাক শিল্পে 80%, আসবাবপত্র শিল্পে 55%, প্রক্রিয়াজাত কৃষি পণ্য খাতে 40%, চামড়া ও জুতা শিল্পে 35% এবং পর্যটন ও সেবা শিল্পে 20% লোক কাজ হারাবে। জাতীয় পর্যায়ে প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে আমাদের গার্মেন্টস খাত শ্রম নির্ভর। তুলনামূলক সস্তা শ্রমের কারণে চীন তাদের দেশ থেকে কাঁচামাল আমাদের দেশে পাঠিয়ে দেয়। চীন এখন পোশাক খাতে রোবট কাজে লাগানোর পরিকল্পনা করছে। এটি বাস্তবায়ন হলে তারা আমাদের দেশে আর কাঁচামাল পাঠাবে না, ফলে আমাদের শ্রমিকরা এখানে তাদের কাজ হারাবে। উল্লেখ্য যে শুধুমাত্র আমাদের দক্ষ জনগোষ্ঠী নেই বলে আমাদের পোশাক খাতের প্রযুক্তিগত খাতে 3 লাখ বিদেশি নাগরিক কাজ করে। অবাক হই যখন দেখি প্রায় 1 কোটি শ্রমিক বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমাদের দেশে যে রেমিটেন্স পাঠায়, আমাদের প্রায় তার অর্ধেকই তুলে দেই মাত্র 3 লাখ বিদেশিদের হাতে। আজ আমরা প্রযুক্তিগতভাবে অনগ্রসর বলেই আমাদের এই অবস্থা। আগামী সময় ঠিক কি হবে সেটি ঠিকমতো যদি বলতে না পারা যায়, তাহলে তার জন্য নতুন প্রজন্মকে আপনি কেমন করে তৈরি করবেন? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বেশ কিছুদিন ধরেই চলমান ও আগামীর জন্য প্রয়োজনীয় দক্ষতার একটি তালিকা করে চলছে। গুরুত্ব অনুসারে এমন 10টি দক্ষতা হলো: জটিল সমস্যার সমাধান, দ্রুত চিন্তা, সৃজনশীলতা, জনব্যবস্থাপনা, অন্যদের সঙ্গে কাজের সমন্বয়, আবেগীয় বুদ্ধিমত্তা, বিচারিক দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত গ্রহণ, সেবা প্রদানের মানসিকতা, বার্গেনিং পাওয়ার এবং চিন্তায় স্বচ্ছতা। বলা বাহুল্য, এগুলো বিষয় বা জ্ঞান ভিত্তিক দক্ষতাকে স্বীকার করে এটিকে জোরদার করে। মূল কথা হলো আগামী দিনের পেশাজীবীকে নিজ দক্ষতার পাশাপাশি সেটিকে প্রকাশযোগ্য করে তোলা। আর কাজের ফলে সামাজিক সমস্যার সমাধান এবং সার্বজনীন মঙ্গলের ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে একমাত্র তথ্য প্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্মত ব্যক্তি টিকে থাকবে। আমাদের দেশে কারিগরি দক্ষ জনবল মাত্র প্রায় 14%, কিন্তু উন্নত দেশের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে কারিগরিভাবে দক্ষ জনগোষ্ঠী প্রায় 60%। তাই আমাদের এখন থেকে একটি সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। দেশে কারিগরিক দিক থেকে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। শুধু শিক্ষিত নয়, দেশের দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার দিকে মনোনিবেশ দিতে হবে। শুধুমাত্র দেশেই নয়, যারা বিদেশে কাজ করছেন তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে হবে। বিদেশে আমাদের 1 কোটি শ্রমিক আয় করেন $15 বিলিয়ন। অন্যদিকে ভারতে 1 কোটি 30 লাখ শ্রমিক আয় করেন $68 মিলিয়ন। কর্মক্ষেত্রে আমাদের শ্রমিকদের অদক্ষতা তাদের আয়ের ক্ষেত্রে এই বিরাট ব্যবধানের কারণ। সঙ্গত কারণে আমাদের উচিত কারিগরি দক্ষতার উপর জোর দেওয়া। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনারও জরুরি। 2 দশক আগে কোনো না কোনো সমস্যার সমাধানে তথ্যের প্রাপ্যতা এবং তার প্রয়োগ ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন হাতের মুঠোয় তথ্যের প্রাপ্যতা সমাধানকারীকে তথ্য মুখস্থ করা থেকে মুক্তি দিয়েছে। ফলে সমাজে এখন তার কাছে উগান্ডার রাজধানী মুখস্থ করার যোগ্যতা আশা করে না, বরং উগান্ডার পুকুর কাটার জ্ঞান কিভাবে আমাদের দেশের পুকুর কাটাতে কাজে লাগানো যাবে সে বিষয়ে প্রযুক্তিগত কলাকৌশল আশা করে। আগামী দিনে সৃজনশীল, দ্রুত চিন্তার অধিকারী, সমস্যার সমাধানে পটু জনগোষ্ঠী গড়ে তোলার উপায় হলো শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো যাতে এ দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হয়, এবং কাজটি করতে হবে প্রাথমিক শিক্ষা থেকে। এ ধরনের পরিবর্তন হতে হবে উচ্চশিক্ষার স্তরে। শিক্ষার্থীদের প্রচলিত প্রশ্নোত্তর থেকে বের করে এনে তাদেরকে কেস স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ইত্যাদির মাধ্যমে মূল বিষয়ের সাথে সংযুক্ত করতে হবে। শিক্ষার্থীদের প্রকাশযোগ্যতা, দলীয় কাজে দক্ষতা তৈরির জন্য ওইসব কেস স্টাডি, অ্যাসাইনমেন্ট কিংবা প্রজেক্টের উপস্থাপনাকে করতে হবে বাধ্যতামূলক। সেটি শুধু নিজ নিজ শ্রেণীকক্ষে সীমাবদ্ধ রাখলে হবে না, ছড়িয়ে দিতে হবে নানা অঙ্গনে।
উচ্চশিক্ষার সব স্তরে শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ বাড়াতে হবে। প্রয়োজনে শিক্ষানবিশ কার্যক্রম বাধ্যতামূলক করতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের ডিগ্রি অর্জনের পাশাপাশি বাস্তব জীবনের কার্যক্রম সম্পর্কে হাতে কলমে শিখতে পারে। এ তো গেল শিক্ষা কার্যক্রমের পদ্ধতি। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করে এটিকে আশঙ্কার পরিবর্তে সম্ভাবনায় পরিণত করতে হলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা প্রয়োজন। তবে এটি গুটি কয়েক লোকের একটি সভার মাধ্যমে না করে একটি সমন্বিত নীতি গ্রহণের মাধ্যমে করা প্রয়োজন। এজন্য প্রয়োজন আমাদের দেশের তরুণ-তরুণীর উদ্ভাবনী দক্ষতার চর্চা, ইনোভেশন কালচার গড়ে তোলা, সার্টিফিকেট নিয়ে ব্যস্ত না থেকে কারিগরি দক্ষতাগুলোকে গুরুত্ব প্রদান করা। নতুবা 2030 সালে আমরা এমন সব গ্র্যাজুয়েট তৈরি করব সমাজে যাদের কোনো চাহিদাই থাকবে না। নতুন প্রজন্ম প্রচলিত শিক্ষার বাইরে তথ্য প্রযুক্তির বিষয়ে অতিরিক্ত যোগ্যতা অর্জন করতে না পারলে তাদের আগামী দিনের অনিশ্চিত ভবিষ্যতের দায় অবশ্যই শিক্ষক, অভিভাবক সহ আমাদের সকল মহলের বহন করতে হবে। সুতরাং বর্তমানে আমাদের চিন্তা শক্তির শিল্প বিপ্লব সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ ধৈর্য সহকারে আমার বক্তব্যটি শোনার জন্য। এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মিস্টার কায়সার রাজীব শেরপা, সিনিয়র HR ম্যানেজার, ACI লিমিটেড। ওনার কাছে আমার একটি প্রশ্ন, যে আপনি যেহেতু ইন্টারভিউ গুলো কন্ডাক্ট করছেন, বর্তমানে বাংলাদেশের গ্রাজুয়েটদের মধ্যে কোন স্কিল গ্যাপ গুলো আপনি দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যতে এই স্কিল গুলা আরো কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়তে পারি বলে আপনি বিশ্বাস করেন? জি, ধন্যবাদ। Thank you, Mukul bhai. Good evening to other renowned and distinguished guests. আমার সামনে আমাদের মিস সাবিনা সাইফুদ্দিন ম্যাডাম আছেন, যে ম্যাডামের ক্লাস করেছিলাম 2007-এ, বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস। সো ম্যাডামের সাথে এই পোডিয়ামটা শেয়ার করতে পারছি, এটা আমার জন্য খুব আনন্দের একটা বিষয়। তার সাথে আরো একজন ডিস্টিংগুইশ গেস্ট আছেন, মিস্টার আসিফ আহমেদ। সো সবার জন্য শুভেচ্ছা থাকলো। তো অ্যাজ এ আমি কাজ করছি ACI-তে, এবং এর আগে কাজ করেছি কাস্টমার সার্ভিসে। সো আমার এক্সপিরিয়েন্স ওভারঅল HR-এ আমি কাজ করেছি অ্যারাউন্ড 9 ইয়ার্স। সো আমার এই 9-10 বছরে HR-এ যে আমি কাজ করেছি, সেক্ষেত্রে যে কন্টিনিউয়াসলি বাংলাদেশে যে স্টুডেন্টসদের যে কোয়ালিটি এবং যে স্কিলস অ্যান্ড কম্পিটেন্সি সেট নিয়ে ওনারা যে এসছে এবং সেখানে ইন্টারভিউগুলোতে পার্টিসিপেট করছে, সেই জায়গাগুলোতে আসলে বেসিক জায়গাটায় যেসব গ্যাপস লক্ষ্য করা যাচ্ছে, সেইগুলোতে আমি আসলে একটু জোর দিতে চাই। সবার প্রথমে আমি বলবো, বাংলাদেশে ওভারঅল হচ্ছে মোটা দাগে কমিউনিকেশন স্কিলের বিশাল একটা গ্যাপ আছে। কমিউনিকেশন স্কিল বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা ইন্টারভিউ হোক বা যে কোনো মিটিংয়ে হোক, কোনো কিছু কনফিডেন্সের সাথে কমিউনিকেট করা, ক্ল্যারিটির সাথে কমিউনিকেট করা, সেই বিষয়টা। আমি যদি রিটেন কমিউনিকেশনের কথা বলি, যে বিজনেসে রিপোর্ট রাইটিং, সেইগুলো, বিজনেস মেসেজ এবং বিজনেস যে ইমেলস এটিকেটসগুলো আছে সেগুলো, এবং এছাড়া বিভিন্ন মিটিংয়ে প্রেজেন্টেশনের বিষয়গুলো থাকে। তো কমিউনিকেশনের জায়গাটা একটা বড় গ্যাপ, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ইংরেজি জ্ঞান, যদিও এখন আমাদের অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমরা ইংরেজি শিখছি বা এটা নর্মাল একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখনো কিন্তু আমাদের ইংরেজি অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু এখনো অনেক গ্যাপ রয়ে গিয়েছে। আমাদের মানে যারা ফ্রেশ গ্র্যাজুয়েটসরা যখন ইন্টারভিউ সেশনে আসে, তখন কিন্তু ওরা নর্মালি কনফিডেন্সের সাথে ইন্টারভিউ সেশনগুলো অ্যাপিয়ার করতে পারে না। দ্বিতীয়, আমরা দেখেছি যে আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস টু দ্য রোল, অ্যাওয়ারনেস টু দ্য জব, এই জায়গাটা একটা বড় গ্যাপ হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে এখনকার যে জেনারেশনটা, ইয়াঙ্গার জেনারেশনটা, তারা যখন কোনো একটা পজিশনে ইন্টারভিউ দিতে আসে, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের আসলে রোলটা সম্পর্কে আইডিয়া নেই। যদি কখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন এই পজিশনটাতে কেন আপনি অ্যাপ্লাই করেছেন বা কেন কাজ করতে চান, তা বলে আসলে আমি খেয়াল করিনি, জব ডিসক্রিপশন বা ইত্যাদি কিন্তু দেখার সময় আসলে হয়নি, আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। সো একটা জবের ব্যাপারে যে মিনিমাম সিনসিয়ারিটি, ডেডিকেশন এবং তাদের যে অ্যাওয়ারনেসটা রোলের ব্যাপারে, যে আমার আসলে কাজটা কি করতে হবে, আমি যদি কাজটার বিষয়টা আমি না জানতে পারি, তাহলে আমি কিন্তু ভালো পারফর্ম করতে পারবো না কাজে।
আবার একই সাথে দেখা যায় যে যেই পজিশনে আমি মার্কেটিং এর কোন একটা বিজনেস আমি কাজ করতে চাই, সেটা হতে পারে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে ফুডস ইন্ডাস্ট্রি, তো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করি। তো আমরা কিন্তু এক্সপেক্ট করি যে একজন সে ফ্রেশ গ্রাজুয়েটস হলো, তার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ থাকবে তার ইন্ডাস্ট্রি সম্পর্কে। সে যদি ইন্ডাস্ট্রি সম্পর্কে তার নলেজ না থাকে, তাহলে কিন্তু সে যে কোয়েশ্চেন্স গুলো আসে সেটা ভালো করতে পারবে না। তো ওই জায়গাটাতেও একটা গ্যাপ, যে সো দ্যাট বোঝা যাচ্ছে যে তাদের অ্যাওয়ারনেস অফ দ্য রোল সেখানে একটা ইয়ে আছে। পরবর্তীতে একটা গ্যাপ, আমরা এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হলো অ্যাডাপ্টেবিলিটি। সো আমাদের অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা, এটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট। এবং আমি যতগুলো দেখেছি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালেও সেখানেও যে রিসার্চে বলা হয়েছে যে এখন অ্যাডাপ্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি অ্যাডাপ্টেবল না হই, তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। যেমন আমরা বলি যে আমাদের সে সবাই একটা যেটা আছে, যারা ঢাকার ছেলেমেয়েরা আছে তারা মূলত ঢাকায় কাজ করতে চায়, তো অন্য ঢাকার বাইরে কিন্তু যেতে চাচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি দেখি যে ভারত থেকে যারা আসছে, আপনি ভারতের উদাহরণ দিলেন, যে ভারত থেকে যারা আসছে তাদের কাছে ঢাকাও যা, চট্টগ্রামও তা, কিংবা আমি যদি বলি গাজীপুর বা নারায়ণগঞ্জ, এসব জায়গায় যে ফ্যাক্টরি গুলো আছে, তারা কিন্তু এসব ব্যাপারে খুবই অ্যাডাপ্টেবল। তো তারা কখনো কিন্তু এটা ভাবছে না আমি অমুক জায়গায় কাজ করবো। তো আমাদের যে একটা ইয়ে, যে আমি ঢাকাতে পড়াশোনা করেছি, তো ঢাকাতেই আমাকে কাজ করতে হবে। তো এই অ্যাডাপ্টেবিলিটি জায়গাটাতে একটা ইয়ে। এবং তার সাথে সাথে এটা আসলে খুবই কমন একটা ব্যাপার, যেটা খুবই স্বাভাবিক অনেকের ক্ষেত্রে যেটা আছে, যে আমরা আইটি প্রফিসিয়েন্সিতে যেই লেভেলে দক্ষতা আশা করে, কারণ এখন একটা লেভেলে যে বিশেষ করে মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই দুইটা জায়গায় আমি যদি বেশি আমি ওভারঅল যারা হয়তো ডাটা সায়েন্টিস্ট নিয়ে এই লেভেলে কাজ করবে তাদের কথা বলছি না, বাট যারা জেনারেল স্টুডেন্টস আছে তাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেলের যেই লেভেলের প্রফিসিয়েন্সি এক্সপেক্ট করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু এখন টেস্ট নেওয়া হয়, অনলাইন টেস্ট নেওয়া হয়, আবার আমাদের প্রেজেন্টেশন নেওয়া হয়, বিভিন্ন যে ওয়ান ডে বিভিন্ন অ্যাসেসমেন্ট সেন্টার্স করা হয়, সেখানে কিন্তু দেখা যায় যে তারা আসলে ভালো করেন, যদিও তারা সিভিতে কিন্তু লেখে তারা অ্যাডভান্স লেভেলের এক্সেল জানে। সেটার একটা বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখন আরেকটা স্কিল গ্যাপের যেটা দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে যে আমাদের টিম ওয়ার্কের বিষয়টা, এটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। যে সোশ্যাল স্কিলস এর কথা আমরা বলি, সোশ্যাল স্কিলস বা ইন্টারপার্সোনাল স্কিলস, এখন এই সোশ্যাল স্কিলসটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যেটা হচ্ছে যে আসলে অনেকের সাথে কাজ করতে হয়। তো একটা সেখানে বাংলাদেশে বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্টুডেন্টসরা আছে, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আছে। সেক্ষেত্রে যদি কারো সোশ্যাল স্কিলসটা ভালো না থাকে, সে কিন্তু তখন টিম ওয়ার্কটা করতে পারে না। ওই টিম ওয়ার্ক গুলো কিন্তু এখন অ্যাসেসমেন্টের মাধ্যমে করা হয়, যে অ্যাসেসমেন্টের মধ্যে দেখা হয় যে হুট করে একটা নতুন কোনো টিমে সে কি নিজেকে অ্যাডজাস্ট করতে পারে কিনা। সো এবং পরবর্তীতে কোন একটা ভালো করতে, তো যারা এগুলোতে অ্যাডজাস্ট করতে পারে, তখন কিন্তু নিউ প্রজেক্টস এবং নিউ চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টস যখন দেওয়া হয়, নতুন নতুন টিমে দেওয়া হয়, ম্যাট্রিক্স অর্গানাইজেশন লেভেলে কাজ করা হয়, তখন দেখা যায় যে তারা কিন্তু খুব দ্রুত ভালো করতে পারে। তো এই প্রবলেমগুলো আমরা বেসিক স্কিলস গ্যাপগুলো আমি দেখছি আমাদের ইয়েতে। আর আপনি এর সাথে যেটা আপনি বলেছেন যে আমাদের এখানে এটা তো ওভারঅল একটা স্কিলস গ্যাপ। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এখন যে 4IR বা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা যেটা বলছেন, সেক্ষেত্রে আসলে কোন জিনিসটা, যেহেতু আমাদের জব অনেক বেশি অনেকাংশে হ্রাস পাবে, প্রচুর জব চলে যাবে, সেই জবগুলো কাট হবে। এবং আমরা বলছি রোবোটিক্স এর কথা বলছি, বা মেশিন লার্নিং এর কথা বলছি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলছি, যেগুলো আসলে আমাদের জবগুলো সত্যিকার অর্থে অনেক বেশি কমিয়ে নিয়ে আসবে। তো একটা জায়গায় আমরা দেখেছি আসলে যে একটা জিনিস কখনোই হয়তো এই মেশিনের মাধ্যমে করা সম্ভব হবে না, সেটা হচ্ছে যে হিউম্যান টাচের যে বিষয়টা, যেটা আসলে একটা মানুষ করতে পারে, যেমন ক্রিয়েটিভিটির কথা এবং ইনোভেশনের কথা এবং ইনোভেটিভনেস কোন একটা কাজ, সেই জিনিসগুলো কিন্তু আসলে কখনোই মানুষ করতে পারবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে সোশ্যাল স্কিলস এবং হচ্ছে আপনার ইন্টারপার্সোনাল স্কিলস, পিপল ম্যানেজমেন্ট, এই পিপল ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে সেগুলো কিন্তু একটা রোবট ওইভাবে করতে পারবে না। রোবট কিন্তু নর্মালি সে ডিসিশন যেটা দেওয়া হয় সেটা নিয়ে কাজ করে, ওদের কিন্তু এখন ওই লেভেলে ক্রিয়েটিভ জায়গাটায় কাজ করতে পারে না। তো আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েটস আছে,
যারা ফিউচার গ্র্যাজুয়েটস হবে তাদের কিন্তু এই এই জায়গাগুলোতে আমরা যদি তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হয় যে এবং এতটাই কম্পিটিশন যখন বাড়বে সেক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই ক্রিয়েটিভিটির দিকটাকে জোর দিতে হবে এবং কমপ্লেক্স প্রবলেম যেন সলভ করতে পারে। আপনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 10টা পয়েন্টের কথা অলরেডি বলেছেন, এই জন্য আমি আবার বলতে চাচ্ছি না, কিন্তু সেই জায়গাটাও কিন্তু যেটা মূলত যেটা জোর দেওয়া হয়েছে, একটা হচ্ছে ক্রিয়েটিভিটি, দুই নম্বর হচ্ছে পিপল ম্যানেজমেন্ট, সোশ্যাল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, এই যে এবং হচ্ছে কমপ্লেক্স প্রবলেম সলভিং এই জায়গাগুলোতে। কারণ হলো যে জিনিসটা হয়তো মেশিন করবে না। সো আমাদের স্টুডেন্টদের আসলে ওই জায়গাতে স্কিলসগুলো ফিউচারের জন্য আমি মনে করি অনেক বেশি দরকার। আর ওভারঅল যে জিনিসগুলো সেগুলো আমি বলেছি। জি জি, থ্যাংক ইউ মিস্টার কায়সার রাজীব শেরপা। আমি জাস্ট একটা জিনিস আপনার সাথে একটু লিঙ্ক করি। আমি যদি ইন্ডিয়ার কনটেক্সট আমাদের প্রতিবেশী দেশ, তো এখানে আমরা যেটা আমি যতটুকু জানি ওখানে মোট 4 ধরনের এইচআর ম্যানেজার তৈরি করে, তারা ওভাবে ট্রেন আপ করে যে ফার্স্ট যে ধরনের ম্যানেজার ওরা তৈরি করে যে ফার্স্ট যারা ডেভেলপ কান্ট্রি গুলো আছে, সেটা ইউএসএ, কানাডা, তো ওই একদম ডেভেলপ কান্ট্রির জন্য তারা এক ধরনের ম্যানেজার তৈরি করে। দেন হচ্ছে যে এরপর মিডল ক্যাটাগরির কিছু কান্ট্রি গুলো নিয়ে জন্য একটা টার্গেট করে, এরপর এশিয়া এবং আফ্রিকার যে ডেভেলপ কান্ট্রি গুলো আছে সেটার জন্য তারা একটা ম্যানেজার করা তৈরি করে, এরপর হচ্ছে যেটা লিস্ট ডেভেলপ কান্ট্রিজ বা এলডিসি, এই জন্য তারা ওইভাবে কিন্তু তৈরি, যার ফলে তাদের অ্যাডাপ্টিভ ক্যাপাবিলিটি স্টার্টিং পর্যায়ে একটা ওরিয়েন্টেশন থাকে। আমাদের যেটা যে ম্যানেজার আমরা যদি চিন্তা করি, তাদের কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের ট্রেন বা হিউম্যান থিঙ্কিংটা নাই বলে আপনি কি মনে করেন? হ্যাঁ, ওই জায়গাটা ওইটাই আমি আসলে বলছিলাম যে আমাদের অবশ্যই ট্রেনিং সিস্টেমটা এবং আমাদের এডুকেশনাল সিস্টেমটা সেভাবে ডিজাইন করতে হবে সো দ্যাট এই জায়গাটা গ্যাপে তৈরি হচ্ছে। যেমন আমরা যদি বলি যে আমাদের বাংলাদেশে এখন মোস্ট অফ দ্য মাল্টিন্যাশনালের যারা সিইও আছে তারা কিন্তু আসলে খুবই স্বাভাবিকভাবে তারা কিন্তু যারা বাংলাদেশের বাইরে আছে, ফরেনার আছে। সো ওই জায়গাটাই করছে। তাহলে আমাদের দেশের এখন 50 বছর আমাদের স্বাধীনতা প্রায় হয়ে গেছে, ওই সময় কিন্তু এতদিনেও যে আমরা গ্র্যাজুয়েটরা তৈরি হচ্ছে সেখানে কিন্তু খুব কম কিছু গ্র্যাজুয়েটস যারা আছে যারা কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সিইও হচ্ছে। তো কোথাও না একটা জায়গায় গ্যাপ রয়ে যাচ্ছে বা সেই জায়গাটায়, যেমন আমরা একটা স্টাডি করেছিলাম যে এখন কেন বাংলাদেশে ফরেনাররা প্রচুর জব নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা জায়গায় আমরা কয়েকজনের ইন্টারভিউ করেছি, তো সেখানে ওনারা বলেছে যে যারা ইন্ডিয়ান থাকে তাদের ডেডিকেশন লেভেলটাও দেখা যাচ্ছে, বা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে অনেক বেশি আছে। কারণ হচ্ছে যেহেতু ওরা ওই ফ্যাক্টরিতেই থাকছে এবং ওখানে থেকেই কাজ করছে, ওদের সিনসিয়ারিটি লেভেলটাও অনেক বেশি। আবার একই সাথে হচ্ছে কমিউনিকেশনের জায়গাটাও, দক্ষতাটাও অনেক বেশি, যেটা আমরা ওই জায়গাটায় কেন জানি এখনো ওই লেভেলে যেতে পারিনি, আপনার লেভেলে যেতে পারিনি। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আরো কাজ করার আছে। জি জি, থ্যাংক ইউ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন আসতে যাচ্ছি মিস্টার আসিফউদ্দিন আহমেদ, ফ্যাকাল্টি মেম্বার ইউল্যাব অ্যান্ড অ্যাক্টিং ডিরেক্টর ইএমকে সেন্টার। স্যার, আপনি তো জানেন যেহেতু আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের প্রাথমিক অবস্থায় যাচ্ছি, সো আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট আছে তাদেরকে আমরা যদি কম্পিটিটিভ জব মার্কেটে এন্ট্রি করাতে চাই, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কি রোলটা যদি আপনি বলেন এই ছাত্রদেরকে জব মার্কেটের উপযোগী তৈরি করার জন্য। জি, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমার মনে হয় কাসের ভাই অনেকগুলো জিনিস খুব অ্যাকিউরেটলি পয়েন্ট আউট করেছে, স্কিল গ্যাপ গুলা, এবং সেখান থেকে যদি শুরু করি তারপরে আমি যাই। চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে যে গভর্নমেন্টের যে রিসার্চটা যেটা ফাইনালি গত বছর করা এবং যেটা পাবলিশ করা, যেখানে আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখলাম যে আসলে যদি আমরা ইফ ইউ ডোন্ট প্রোগ্রেস ইট ইন দ্য রাইট ওয়ে বাই 2031, আমাদের total job loss because of fourth industrial revolution is going to be almost 5.5 million, আর কি প্রায় 55 লাখ লোকের মতো। তো ওই রিসার্চটা ওয়াজ বেসিক্যালি কন্ডাক্টেড বাই মি। তো ওইখানে কাসের ভাই এবং আপনি শুরুতে যে স্কিল গ্যাপগুলোর কথা বললেন সেগুলো সবগুলাই ছিল। আরেকটি যেটা হয়ে গেছে যে বিকজ অফ দিস প্যান্ডেমিক, এই যে করোনা ভাইরাসের জন্য, সো এটাও আমরা একটা উই আর কারেন্টলি ডুইং দ্য রিসার্চ অন দ্যাট। সো এইটার কারণে আমার মনে হয় যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আরেকটু এক্সপেডাইট হয়ে যাবে বিকজ অফ দ্য হিউম্যান টাচ ফ্যাক্টরস অ্যান্ড এভরিথিং।
এখন যেটা আপনি কোশ্চেন করেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, দুটার থেকে আমি একটু বলি। একটা হচ্ছে যে সিস্টেমের আমাদের কিছু মানে ইমপ্রুভমেন্টের দরকার আছে। আমি পুরাটাই হতাশাজনক বলবো না, কারণ যেটা হচ্ছে যে অন্টারপ্রেনিউরশিপ এডুকেশন এবং আইটি এডুকেশনে যথেষ্ট এফোর্ট দেওয়া হচ্ছে এখন, পার্টিকুলারলি অন্টারপ্রেনিউরশিপ টার্সিয়ারি লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে, এবং মানে স্টুডেন্টদের মধ্যে একটা চেঞ্জ এসছে। ইস্যু যে জায়গাটায় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন আমাদের এখানে প্রচুর প্রসেস ইনোভেশন হচ্ছে, কিন্তু সেই হারে কিন্তু প্রোডাক্ট ইনোভেশন নাই। এটার একটা বড় প্রবলেম হচ্ছে যেটা যে ইউনিভার্সিটিগুলা, বিশ্ববিদ্যালয় এবং আমি এখানে সরকারি বেসরকারি দুটোই বলি, যে ধরনের রিসার্চ এবং টেকনোলজিক্যাল ফ্যাসিলিটি থাকা দরকার এই প্রোগ্রেশনের জন্য, এটার একটা গ্যাপ আছে। হ্যাঁ, মানে আমি যদি আপনি ম্যাম আছেন এখানে, আমি এনসি স্টেটে অনেকদিন ওনাদের ইনোভেশন ল্যাবে কাজ করে এসেছি। ওনাদের যে এই যে রিসার্চ ট্রায়াঙ্গেলটা পুরোটাই বেসড অন 3 ইউনিভার্সিটি আর কি, বেসিক্যালি এই যে ডিউক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ চ্যাপেল হিল অ্যান্ড নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি। এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল যে মানে ফ্যাসিলিটিস আছে, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং অন্টারপ্রেনিউরশিপ কিন্তু কিছুটা, সেম এডুকেশন, এখানে আমি একটু নিয়ে আসবো। এই ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপটা কিন্তু মারাত্মক আমাদের এখানে। ওই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার এবং ওই লেভেলের ফ্যাসিলিটি আই ডোন্ট সি। আমার এখনো মানে এনসি স্টেটের কথা যদি বলি বা নর্থ ওয়েস্টার্নের কথা বলি, ওনাদের যে ইনোভেশন ল্যাব, মানে একটা পুরো ডর্ম আছে যারা এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং অন্টারপ্রেনিউরশিপে যারা যেসব ছেলে মেয়ে যারা এই দিকে যেতে চায়, তারা যাতে একটা ডর্মে থাকতে পারে। ইট ডাজন্ট ম্যাটার যে সেটা যে কোন ডিপার্টমেন্ট থেকে আসে, সে হি অর শি ক্যান কাম ফ্রম ইংলিশ, কেমিস্ট্রি, বিজনেস। এই যে কিন্তু তার অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট আছে, অন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট আছে এবং তার মানে ইন্টারেস্ট আছে, তাদেরকে তারা একটা হোস্টেলে রাখে, একটা একটা ডর্মে রাখে, যাতে তারা এক্সচেঞ্জ অফ আইডিয়াস থাকে। সেইটার আবার মানে 3টা ফ্লোর হচ্ছে পুরাটাই ল্যাব, মানে ফুল ফ্লেজেড ল্যাব, যাতে তারা সেখানে এক্সপেরিমেন্ট করতে পারে, তারা প্রোটোটাইপ ডেভেলপ করতে পারে, সেখানে তারা প্যাটেন্টিং করার জন্য, কপিরাইট করার জন্য ইউনিভার্সিটি তাদেরকে হেল্প করে। আমার এখনো মনে হয় যে আই মেট, খেয়াল আছে যে একটা থার্ড ইয়ারের স্টুডেন্টদের একটা গ্রুপ, যারা মানে এখানে মানে দে ডিসকভার্ড সামথিং, এবং তারা টোটাল প্যাটেন্টটা $9 মিলিয়ন দিয়ে সেল করেছিল, এবং যেটার একটা পার্সেন্টেজ তারা ইউনিভার্সিটিকে দিয়েছিল। এই যে পুরো ওভারঅল সিস্টেম যেটা, সেই সিস্টেমটা আসলে ইজ মিসিং, যে একটা কমপ্লিট হোলিস্টিক সিস্টেম অন হাউ টু ডেভেলপ স্টুডেন্টস যারা ওই অন্টারপ্রেনিউরশিপ এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে এগিয়ে যাবে। এটা একটা। আরেকটা কোশ্চেন আপনি করেছেন যে শিক্ষকদের কি ভূমিকা থাকা উচিত। এটা আসলে খালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাই, এই বেসটা কিন্তু হয়ে আসতে হবে, যেটা আমি একটু আগে ম্যামের সাথে কথা বলছিলাম, একটু আগের থেকে। আমাদের যেটা প্রবলেম হচ্ছে, আমি জানি না সামিনা ম্যাম ক্যান শেয়ার দিস, আমরা ইউনিভার্সিটি যে প্রবলেমটা ফেস করছি, সেটা হচ্ছে যে এখন যে স্টুডেন্টগুলো আসছে ইউনিভার্সিটিতে, তাদের ম্যাথমেটিক্যাল স্কিল, আপনি যদি এই যে আপনি যেটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, কিন্তু সফট স্কিলের পাশাপাশি একটা বড় কি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ স্কিল হ্যাজ টু বি ভেরি স্ট্রং, কারণ যেহেতু ডাটা সায়েন্স এবং এদিকে আমরা মুভ করছি, আমরা কোয়ান্টিটেটিভ স্কিল নিয়ে সিরিয়াসলি সাফার করছি, যেটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আমরা পরে যখন ইনিশিয়ালি শিক্ষকতায় গেছি, তখন কিন্তু এটা পাইনি। এটা রিসেন্টলি যে গ্র্যাজুয়েটগুলো আমরা পাচ্ছি, মানে স্টুডেন্টগুলো পাচ্ছি, গ্রেড 12 শেষ করে যারা আসছেন, তাদের ম্যাথমেটিক্যাল স্কিল নিয়ে আমরা ভীষণ ভীষণ রকমের স্ট্রাগল করছি। ইংলিশটা একটা, বাট আমি যদি মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, এবং যে কারণে, এবং তাদের এই যে বিজ্ঞান শিক্ষার প্রতি যে একটা ভীতি, মানে সায়েন্স এডুকেশনের প্রতি একটা যে ভীতি এবং ম্যাথসের প্রতি যে একটা ভয়, মানে ভয়াবহ রকম, এটা নিয়ে যে আমরা কিরকম স্ট্রাগল করছি। ইভেন দ্য বিজনেস স্কুল, আমি ফাইন্যান্সে যখন মেজরে যাই এবং ফাইন্যান্সে মেজর স্টুডেন্ট ইনভাইট করি, এবং তাদেরকে নিয়ে আমরা যে কি পরিমাণ স্ট্রাগল করছি, এবং এটা নট অনলি এট ল্যাব, ইট ইজ অ্যাক্রস এভরিওয়্যার। আমার এখনো খেয়াল আছে, যেমন স্যার মানে মারা যাওয়ার আগে উনি, আমি ওনারা এই রিসার্চের কারণে ওনার একটা ইন্টারভিউ নিতে গেছিলাম, উনি একটা কথাই বলছিলেন যে এটা যদি মানে স্কুল লেভেল থেকে যে মানে ম্যাথমেটিক্স স্কিলের যে একটা বড় উইকনেস হয়ে যাচ্ছে, কি যে কারণে হোক, সেটা শিক্ষক ট্রেনিং এর জন্য হোক,
এটা আসলে ওভারকাম করা এট দ্য ইউনিভার্সিটি লেভেল ইজ গেটিং ভেরি ডিফিকাল্ট ফর আস। এটা একটা বড় ব্যাপার। তো স্যার, আপনি যদি বলেন শিক্ষকদের কি ভূমিকা, যে কোশ্চেনটা আপনি আসলে আমাকে করেছিলেন, শিক্ষকদের ভূমিকা আসলে অনেকগুলা। একটা হচ্ছে যে ওই ইনফ্রাস্ট্রাকচারটা কে প্রমোট করা এবং এই যে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট এবং ইনোভেশনকে প্রমোট করা, এই জিনিসটাকে, এটা একটা বড় ব্যাপার। ২ নম্বর হচ্ছে যে এই যে বিজ্ঞান শিক্ষার যে একটা ভয় আমি দেখি ছাত্রছাত্রীর মধ্যে ইদানিং, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি এটা খুব প্রকটভাবেই দেখি। এইটাকে একটা দূর করতে হবে। থার্ড হচ্ছে যে রিয়েলিটিটা যেটা, এটা হচ্ছে যে এটা কিন্তু মানে দিস ইজ হ্যাপেনিং নাও, এবং এটা ফিউচার না, এটা মানে দিস ইজ নাও কারেন্ট। এবং এটা এই জায়গাটায় আমাদের ছাত্রছাত্রীদের এখনো মনে হয় একটা রিয়েলাইজেশন অভাব আছে। কেন জানি আমি মনে হয় যে যদিও আমরা ফেসবুক এবং গুগল এবং বিভিন্ন এর থ্রু দিয়ে ভেরি ওয়েল কানেক্টেড, কিন্তু এটা আমার অভিমত। এখানে আমি জানি হয়তো অনেক ছাত্রছাত্রী আছেন এবং মেমো শেয়ার করবেন। আমি আজকালকার ক্লাসে যেসব শিক্ষার্থী পাচ্ছি, আহ, একটু স্টাইলও, মানে দে লিভ ইন এ স্টাইলও, হ্যাঁ, এবং ওই অতটা যে খুব মানে পেরিফেরালি অনেক কিছুই জানে। আমি সবসময় ওনাদের বলি যে ইউ স্কেট অন থিন আইস, কিন্তু সাবজেক্টের ডেপথে খুব একটা বড় প্রবলেম হচ্ছে। ম্যাম বলছিলেন স্ট্যাটিস্টিক্সের কথা, ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স, মানে এগেইন একটা সাবজেক্ট অ্যানালিটিক্যাল টেকনিক স্ট্যাটিস্টিক্স, আমরা যে কিরকম স্ট্রাগল করছি ছাত্রদেরকে বেসিক, কিন্তু এমন বেসিক জিনিস যে পড়াতে গিয়ে যেটা আসলে আমাদের ইউনিভার্সিটি লেভেলে আরো অ্যাডভান্স পড়ানোর কথা, কিন্তু আমাদের আসলে অনেক পিছন থেকে শুরু করতে হচ্ছে, যে কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। সো দ্যাটস অ্যানাদার থিং। আর ফোর্থ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এখানে একটা কোশ্চেনও ছিল, সেটা হচ্ছে যে আমরা যে টেক্সট বুক গুলো এবং যে এক্সাম্পল গুলো পড়াচ্ছি ম্যাক্সিমামই আসলে ওয়েস্টার্ন কাইন্ড অফ লিঙ্কড। আমি যখন ক্লাসে আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পড়াই, ইন্টারন্যাশনাল বিজনেস পড়াই, কিন্তু আমার কাছে কোনো আসলে বাংলাদেশ যথেষ্ট ইকোনমিক্যালি উই হ্যাভ প্রোগ্রেস এ লট এবং আমাদের অনেক ভালো এক্সাম্পলস আছে, কিন্তু সামহাও লোকাল কেস এবং লোকাল নাই। সো এই যে লোকাল কেসের অভাবে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে যে আমি যখনই এক্সাম্পল পড়াচ্ছি এটার সাথে অনেকগুলো স্টুডেন্টরা রিলেট করতে পারছে না। আমি প্রায় স্ট্রাগল দেখি যে স্টুডেন্টরা ওই দে ক্যান নট রিলেট। এখন আমি ওয়ালমার্টের কেস যখন পড়াচ্ছি তখন এটার সাথে আসলে স্টুডেন্টরা একটু মানে পড়তে রিলেট করছে। আর ফিফথ লাস্ট যেটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের হেভিলি এনকারেজ করা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য, যেটা আপনি বলছিলেন একটু আগে, এবং সেখানে যেহেতু কাশা ভাই আছেন, এসি আছেন, এবং এই অ্যাপ্রেন্টিসশিপটা আমরা করি কি, আমরা লাস্টে গিয়ে ওই যে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে, যেহেতু আমাদের তো একটা মানে আমাদের একটা সেট প্যাটার্ন আমরা বিজনেস এডুকেশন এবং করে নিয়ে এসেছি। লাস্ট একটা 3 মাসের ইন্টার্নশিপ, ব্যাংকে আমরা ইন্টার্ন পাঠাই, উইথ অল ডিউ রেসপেক্ট টু ব্যাংকস। ব্যাংকে ইন্টার্নশিপে কি করায়, আই হ্যাভ ভেরি মানে রিয়েলি গুড আইডিয়া। আমি আমার স্টুডেন্টকে সবসময় এনকারেজ করি যে গো অ্যান্ড জয়েন স্টার্ট আপ। হ্যাঁ, টাকা পয়সা দেবেন না, হয়তো জব সিকিউরিটি নাই, বাট ইউ উইল লার্ন। কিন্তু এইটা আমার মনে হয় যে এই যে মানে 2 বছরের মানে এটা 4 বছরের ব্যাচেলর এডুকেশন প্রোগ্রামের মধ্যে এই যে অ্যাপ্রেন্টিসশিপটা, এটা আসলে 15 দিন, বা এই যে শ্যাডো জব করা, এই যে স্কিলগুলো, এটা আসলে যদি প্রাইভেট সেক্টররা যদি এখানে আমাদেরকে অ্যাসেস না করেন, যে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি লিঙ্কেজ, যে একটা একাডেমিয়াল লিঙ্কেজে যে এত বড় একটা গ্যাপ হয়ে গেছে আমাদের, এটা কিন্তু আমরা উই হ্যাভ নট বিন এবল টু এস্টাবলিশ ইট লাইক ইউএস অর ইভেন ইন ইন্ডিয়া বা আমেরিকা, যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে যে লিঙ্কেজটা, এটা আমরা কিন্তু বাংলাদেশে আনফরচুনেটলি উই হ্যাভ নট বিন এবল টু এস্টাবলিশ ইট। যে কারণে আমাদের এই ছেলেমেয়েরা একদম শেষ করে 3 মাস পরে 3 মাসে একটা ইন্টার্নশিপ করে, একটা রিপোর্ট লেখে, which is lot of time unfortunately are মানে it's the same topic. So এই জায়গাটাতে there's a really big problem. আমি একটু জাস্ট বলে তারপর আমি শেষ করি। আমি যদি এডওয়ার্ড এম কেনেডি সেন্টারও থাকি, ওখানে আমার একটা মেকার ল্যাব আছে যেখানে স্টেম এডুকেশনে প্রচুর ছেলে মেয়ে আসে। এখানে স্ট্যানফোর্ড থেকে একটা ছেলে আসে, বাংলাদেশের মধ্যে হি ইজ দ্য অনলি ওয়ান, লাবিব নাম। হি ইজ দ্য অনলি ওয়ান হু ইজ ইন কম্পিউটার সায়েন্স, পড়ছে স্ট্যানফোর্ডে ইন ফুল 100% স্কলারশিপ। ও প্রতি যখন 2 বছর হয়ে গেছে তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ওকে আবার 9 মাসের ছুটি দিয়েছে, যে গো এক্সপ্লোর ইউর লাইফ অ্যান্ড তুমি দেশে তুমি কি করতে সেটা আগে বার করে আসো, অ্যান্ড দেন ইউ কাইন্ড অফ ফাইন্ড ইউর মেজর, মানে তুমি এরপরে কিসে স্পেশালাইজেশন করবে। সো এখানে এসছে, এখানে আসার পরে বাংলাদেশি এমপি সেন্টারে বসে
হি ডেভেলপড আ হোল প্রোগ্রাম 9 মাস প্রজেক্ট আমাদের সাথে পার্টনারশিপে, যে যারা একটু মানে স্পেশালি নিডেড চিলড্রেন তাদেরকে কিভাবে আসলে কম্পিউটার এডুকেশন দেওয়া যায়, হু আর সাফারিং ফ্রম অটিজম আর আদার্স, সেই জিনিসটা ওর ডেভেলপ করে এখন। কিন্তু দেখেন হি ইজ জাস্ট মানে হি জাস্ট এন্ডেড হিজ সেকেন্ড ইয়ার ইন এডুকেশন, বাট হি ইজ অলরেডি কাইন্ড অফ লিঙ্কড উইথ ইন্ডাস্ট্রি, অ্যান্ড তাকে পাঠানো হচ্ছে। অ্যান্ড আই মিট মানে আমেরিকা থেকে প্রচুর বাংলাদেশি এবং আমেরিকান স্টুডেন্ট যারা আসেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এবারএম ক্যারিয়ার সেন্টারে কাজ করে। এই ফ্যাসিলিটিটা কিন্তু আনফর্চুনেটলি আমাদের স্টুডেন্টরা পায় না, যে এই যে এটা, এবং এটাতে প্রাইভেট সেক্টরের একটা প্রবলেম আছে, এবং এখানে আমরা আসলে শিক্ষকরা ওই ক্লাসরুম বেসড এডুকেশনটা খুব প্রমোট করি, এবং এই যে প্র্যাকটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইনিং এর ব্যাপারে দেয়ার ইজ আ সিরিয়াস কাইন্ড অফ অনেকগুলো ব্লকেজ আছে। তো আমি বলবো না যে এটা একমাত্র মিস্টার আসিফউদ্দিন আহমেদ স্যার, আপনার সাথে যদি আমি একটা জিনিস অ্যাড করি, যেহেতু আপনি যদি একটা ইউনিভার্সিটিতে আছেন, যেহেতু এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন, ইভেন দো আমাদের একটা এন্টারপ্রেনারশিপ কোর্সও আছে, তো এইটার জন্য আসলে আপনি কি মনে করেন আসলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা যদি একটা ইয়াং এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করতে চাই, তাহলে তার একটা নির্দিষ্ট একটা ইনকিউবেশন সেন্টার বা ইনকিউবেশন ল্যাব প্রয়োজন, এবং বিশ্ববিদ্যালয়ে আসলে ফান্ডিং করা প্রয়োজন, যে তুমি এই যে 5,000 টাকা নাও, তুমি কি করবা না করবা ওই ইউ ক্যান থিঙ্ক। আপনি যদি একটু শেয়ার করেন। জি। ডেফিনেটলি, মানে আপনি ইনোভেশন, মানে বিশ্ববিদ্যালয়ের হতে যদি ইনোভেশন ল্যাব না থাকে, আপনি আসলে এন্টারপ্রেনিউরশিপ প্রমোট করা খুব ডিফিকাল্ট। এটা নিয়ে আমি আমেরিকান এমবাসির সাথে কথা বলছিলাম, এবং দে ওয়ান্ট টু, পাকিস্তান ওনারা করেছেন এখানে, দে উড লাইক টু ডু ইট। কিন্তু এন্টারপ্রেনিউরশিপ ইনোভেশন ল্যাব কিন্তু মানে খালি মানে ইট ইজ আ ভেরি কমপ্লেক্স থিং। মানে ইনোভেশন ল্যাব যদি আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, ম্যাম হয়তো আরেকটু শেয়ার করবেন। অল দ্যাট আইভ সিন, মানে সেটা ডিউকে বলেন, নর্থ ওয়েস্টার্ন, ইউ শিকাগো, এনওয়াইইউ, মানে it's a really high end innovation lab, যেখানে both soft skills এবং যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট, এবং ইনোভেশন ল্যাব কিন্তু একটা জাস্ট মানে ইটস ইনফ্রাস্ট্রাকচার। এর দুইটা ব্যাপার আছে আরো। একটা হচ্ছে যে আপনি সফট স্কিল, যে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট তৈরি করার জন্য যে ট্রেনিং গুলা এবং জিনিসগুলো ট্রেনিং মানে সাপোর্ট দেয়, এবং 3 নম্বর হচ্ছে এই স্টুডেন্ট গুলা যে প্রোটোটাইপ, এবং যারা যদি সত্যি প্রোটোটাইপ ডেভেলপ করে এবং পেটেন্টিং ডেভেলপ করতে পারে ইন দ্য লং রান, সেটাতে আসলে এই যে পেটেন্টিং এ হেল্প করা, এবং স্টুডেন্ট, ইন্ডাস্ট্রি এবং মানে ইউনিভার্সিটির মধ্যে যে একটা প্রফিট শেয়ারিং এর একটা যে আন্ডারস্ট্যান্ডিং করা, লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি করা, এই তিনটা ইজ আ রিয়েলি কি ফ্যাক্টর, এন্ড দ্যাটস সামথিং দ্যাট উই হ্যাভ বিন টেলিং। এন্ড মানে আমরা ইল্যাবে তো উই হ্যাভ দ্য ফার্স্ট মেশিন লার্নিং এর গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স, উই হ্যাভ ডেভেলপড ইট, but we are really looking into developing a school-fledged innovation lab, but it is so expensive and so মানে এত খরচ সাপেক্ষ। এটা আসলে এখানে এটা যেটাই বলেন, পার্টিকুলার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যেখানে তারা অনেক চেষ্টা করছেন, এটা আসলে বাইরে থেকে ফান্ডিং না পেলে এ ধরনের একটা প্রপার ইনোভেশন ল্যাব তো করলেই হলো না। অনেকেই আমি দেখছি অনেক ইউনিভার্সিটিতে আসলে ইনোভেশন ল্যাব নামে আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং আছে, দু একটা ইউনিভার্সিটি শুরু করেছে, বাট আনফর্চুনেটলি it is just a structure, হ্যাঁ, মানে it is just a সাইনবোর্ড স্ট্রাকচার, একটা সিস্টেম এখনো আমরা we have not been able to develop। আর এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেমটা তো আমাদের ম্যাপিং নাই, এটা নিয়ে হয়তো আমি পরে কোনো একটা সময় কথা বলবো, কিন্তু বাট দিস ইজ বেসিক্যালি হোয়াট ইট ইজ। সো ইট ইজ মানে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই যে মানে ইউনিভার্সিটি লেভেলে এসে যদি এখন এনকারেজিং যে ব্যাপারটা, কায়সার ভাই অনেকগুলো কথা বলছিলেন, মানে আই কমপ্লিটলি এগ্রি। এনকারেজিং যে এখন আসলে ছাত্রছাত্রীরা কিন্তু বোঝে যে এতটা জব নাই মার্কেটে, এবং দে ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিউর, দে উড লাইক টু বি এন্টারপ্রেনিউর, বাট সাপোর্ট সিস্টেমটা তো আসলে ভার্সিটি লেভেলে, ইউনিভার্সিটি টার্সিয়ারি লেভেলে দে আর নট গেটিং ইট ফ্রম দ্য ইউনিভার্সিটি, সেটা তারা পাচ্ছে না। জি, thank you, Mr. Asifuddin Ahmed, faculty member, ULab, and acting director, EMK Center, for your nice and encouraging sentences for the young generation to make an entrepreneur. So actually, বাংলাদেশে আমরা আসলে যেটা প্রয়োজন, যেটা আসলে আমরা ইনিশিয়াল পর্যায়ে আসলে আমাদের কিন্তু entrepreneurial একটি মাইন্ডসেট প্রয়োজন। আমি একটা দেখেছি, একটা বাংলাদেশের একটা স্কুল, সেটা স্কুলটার নাম হচ্ছে ইয়াং ফাউন্ডার স্কুল।
And তারা একটা প্ল্যাটফর্ম করেছে ফর উইকেন্ডে, যে তারা ওই স্কুল গোয়িং ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করছে। আশা করি এই ধরনের আরো স্কুল বাংলাদেশে চলে আসবে, কারণ তারা আসলে আমাদের যারা স্কুল কিডস আছে তাদের মধ্যে একটা শেয়ারিং এবং কেয়ারিং একটি নলেজের মাধ্যমে একটি নতুন প্রজন্ম সৃষ্টি করবে বলে বিশ্বাস করি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। এখন আমি একটু আসতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ডক্টর সামিনা এম সাইফুদ্দিন ম্যাডাম, ফ্যাকাল্টি মেম্বার, মর্গান স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ, and former faculty member, Department of Management, University of Dhaka. ম্যাডাম কাছে আসলে ইয়ে হচ্ছে যে আসলে আমরা জানি আসলে আমাদের কি লিমিটেশন। সো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা ফোর্থ রেগুলেশনের কথা চিন্তা করি, তাহলে আসলে আমাদের এখানে চ্যালেঞ্জ গুলো কি কি হতে পারে এবং এখানগুলো আমরা কতটুকু আসলে বাস্তবায়ন করতে পারবো বলে আপনি বিশ্বাস করি? বিকজ আপনি অলমোস্ট বাংলাদেশের সকল ইউনিভার্সিটি সম্পর্কে আপনার একটি আইডিয়া আছে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার। জি ম্যাডাম, যদি কাইন্ডলি একটু শেয়ার করতেন। জি স্যার। ধন্যবাদ মুকুল for inviting me for this session. এই মুহূর্তে 4 জনের মধ্যে 2 জন আমার ছাত্র, মুকুল আর কায়সার, দুজনেই আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্র, এবং অনেক বছর পর তাদের সাথে একই প্ল্যাটফর্মে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। At the same time, I got to introduce with Mr. Ahmed, এবং দেখা গেল কথার মাঝখানে যে আমার যে পুরো রিসার্চটা যেটা হচ্ছে women in technology, আমার পিএইচডিও কিন্তু তাই, modeling intention to pursue high tech career, applying social cognitive career lens to Bangladeshi engineering students. So ওটা দেখেও ভালো লাগলো যে ওনাদের প্রচুর কাজ হচ্ছে women in STEM নিয়ে. So I got to introduce to one new platform. So thank you for this opportunity. Now, if I understand, because I'm the fourth speaker, আমি যেটা দেখলাম যে কায়সার কিছু ইন্ডিভিজুয়াল লেভেল স্কিল, বেসিক্যালি ও 21st century স্কিলের উপর অনেকখানি জোর দিয়েছে, যার মধ্যে কমিউনিকেশন ছিল, teamwork chilo, adaptability chilo. And then Mukul also talked about some of the things of in fourth industrial revolution, which is about where the biological space, physical space, biological space, এবং digital space, মানে এই তিনটা স্পেসের যে ইয়েটা ওটা ব্লার হয়ে যাচ্ছে, এবং এই ব্লারিং এ যেখানে ফিজিক্যাল, ডিজিটাল এবং বায়োলজিক্যাল স্পেস গুলা ব্লার হচ্ছে, এটার ইম্প্যাক্ট হায়ার এডুকেশনের উপর, এবং এটা what we can do. And during our conversation, one of the thing was mentioned যে আমাদের বর্তমান যে প্রযুক্তি টেকনোলজি মিনিস্টার আছে, উনি বলছেন যে বাংলাদেশের ইনস্টিটিউশন গুলা, পার্টিকুলারলি পাবলিক ইনস্টিটিউশন গুলা এখনো যে পর্যায়ে আছে সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় তারা ছাত্রছাত্রীদেরকে যেভাবে ট্রেন করতো, আজকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসছে, সেখানেও ট্রেনিং এর জায়গাটা বা তাদেরকে প্রিপেয়ার করার জায়গাটা একই রকম হয়ে থেকে যাচ্ছে। প্রফেসর আহমেদ অনেক কথা বলেছেন, এবং মোর অন ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ আমি বলবো, কারণ উনি ইনোভেশন ল্যাব নিয়ে কথা বলেছেন, উনি প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলেছেন। So those are the institutional perspective, যে institutional level-এ higher education কে কিভাবে prepare করতে হবে, এবং বাংলাদেশের limitation গুলা উনি এখানে mention করেছে, which has covered the institutional perspective very well, যে institutional level-এ আমাদের ঘাটতি গুলা কোথায় আছে। শেরপা কথা বলেছে ইন্ডিভিজুয়াল লেভেলের দিকে, যে স্টুডেন্টদের মধ্যে কি কি কমিউনিকেশন গ্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে and what needs to be done. So I want to kind of highlight on some of the things that what can be done provided the limitation. আমরা we can't change everything. আমরা সবকিছু পরিবর্তন করতে পারি না, আমাদের সীমাবদ্ধ, আমাদের এই লিমিটেশনের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি এই মুহূর্তে, what can be done, how we can
prepare our students to face the challenges that are coming to them in this era where the biological, digital, and physical spaces are getting very blurred. And I want to start with some of the things that I do in my personal classroom, not right now, but even I'm যখন 2002-3 ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতাম, আমিও এটা করেছি। আমার মনে হয় একটা জায়গা যেখানে আমাদের এমফাসিস করা উচিত এবং যেখানে ইউনিভার্সিটি ক্যান প্লে আ হিউজ রোল ইন প্রিপেয়ারিং দ্য স্টুডেন্ট is training the student with the soft skill. যেটা কমিউনিকেশন হোক, লিডারশিপ হোক, টিম ওয়ার্ক হোক, স্কিল বেস হোক, যেটাই হোক না কেন। Mr. Ahmed talked about the mathematical skill and statistics. আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটিতে বিজনেস স্ট্যাটিস্টিক্স 1 and 2 পড়িয়েছি ওই সময়। So let's focus on that area যে আমরা কি করতে পারি। One of the thing I want to highlight যে আপনি বললেন যে স্টুডেন্টরা যারা পাস করছে তাদের কমিউনিকেশন স্কিল খারাপ, তাদের প্রেজেন্টেশন স্কিল খারাপ, so on and so forth. আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি, আমরা কোন জিনিসের উপর এমফাসিস করছি? আমার যতদূর মনে পড়ে এখনো আমরা সেই স্টুডেন্টটাকে বেশি মার্ক দেই যে বইয়ের ডেফিনেশনটাকে হুবহু তার পরীক্ষার খাতায় লিখে দিচ্ছে। তার মানে কি, আমরা এখনো মুখস্থ বিদ্যাকে জোর দিচ্ছি। মুখস্থ বিদ্যাটা জিনিসটা কি, যে আপনি কত ঘন্টা কতক্ষণ পরিশ্রম করে মুখস্থ করলেন এবং পরীক্ষার খাতায় কত সুন্দরভাবে সেটাকে উগরে দিলেন। আপনার কি লার্নিং হয়েছে? Learning is very different than memorizing. আমাদের ইউনিভার্সিটি গুলো, আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো আমরা কোর্স কারিকুলামের লেকচার বেস জিনিসকে অনেক বেশি এমফাসাইজ করি। আমরা কি এরকম কোনো প্রজেক্ট ডেভেলপ করি আমাদের কোর্স গুলোর মধ্যে যেখানে ওভার, যেমন আমি একটা কোর্স পড়াই, আমি অ্যাকচুয়ালি এখানে এমবি লেভেলে বা আমার আন্ডারগ্রাড লেভেলেও যে কোর্স গুলা পড়াই, আমার প্রত্যেকটা কোর্সে একটা প্রজেক্ট থাকে, যে প্রজেক্টটা হচ্ছে টিম বেসড এবং যেখানে ফেজ ওয়াইজ, মানে সারা টার্ম ধরে ওই একটা প্রজেক্টের অনেক ফেজে তারা কাজ করে এবং প্রত্যেকটা ফেজে আমি তাদেরকে প্রেজেন্টেশন করে। আমার কাজ অনেক বেড়ে যায় যেখানে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমার স্টুডেন্ট গুলা টিম স্কিলস শিখে, আমার স্টুডেন্ট গুলা প্রেজেন্টেশন স্কিলস শিখে, আমার স্টুডেন্ট গুলা কমিউনিকেশন স্কিলে ভালো হয়, কারণ তারা বাধ্য হয় একটা বাইরের প্রতিষ্ঠানে যে ওই প্রজেক্টের উপর কাজ করতে। এবং তার কোর্সের 40% মার্ক ডিপেন্ড করে তার প্রজেক্টের উপরে। সো কমিউনিকেশন স্কিল বলেন, টিম স্কিল বলেন, এই প্রত্যেকটার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট গুলা, আমাদের ডিজাইন গুলা ওরকম থাকতে পারে। আমি একটা জিনিসের সাথে একমত, বাংলাদেশে যে টেক্সট বইগুলা পড়ানো হচ্ছে সেগুলা খুবই ওয়েস্টার্ন ওরিয়েন্টেড, এবং বাংলাদেশে যে বইগুলা বাঙালিতে লেখা হচ্ছে বা বাংলাদেশি অথররা যেগুলা লিখেছেন, অনেক জায়গায় সেগুলা হুবহু ট্রান্সলেটেড কপি অফ ইংলিশ টেক্সট বুক। তা আপনি যখন মিস্টার আহমদ ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ওয়ালমার্ট এক্সাম্পল, স্টুডেন্টরা তো আসলে রিলেট করতে পারে না ওই ওয়ালমার্টের কেসের সাথে, এবং সে যখন উত্তর করে তখন সে তার ওই মুখস্থ বিদ্যার উপরে বেস করে একটা কিছু করে। আমার ধারণা, আমাদের যদি শিক্ষার্থীদের স্পিক স্মার্ট করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে পুশ করতে হবে যে go and explore different organization, go and find out, let's say আপনি পড়াচ্ছেন organizational behavior course, but let's say আপনি পড়াচ্ছেন statistics course, তাদেরকে দিয়ে একটা সার্ভে ডিজাইন। সার্ভেটা অনেক কঠিন হবে তা না, 5টা বা 6টা প্রশ্ন নিয়ে যে যাও, তুমি যে একটা সার্ভে ডিজাইন করো, তুমি ডেটা কালেক্ট করো, ওই ডেটাকে রান করো, মানে খালি ওই মিন, মিডিয়ান, মোড বা রিগ্রেশন বা হাইপোথেসিস টেস্টিং না করি, তাকে পাঠান
একটা প্রজেক্ট ডিজাইন কর, প্রজেক্ট ডিজাইন করে তাকে পুশ করেন যে যাও তুমি যে ডেটা কালেক্ট কর, সেটাকে রান কর, দেখো তোমার হাইপোথিসিস ফলস না ট্রু। তাকে যখন এইভাবে পুশ করা হবে সে কিন্তু শিখবে, খালি স্ট্যাটিস্টিক শিখবে তা না, সে কিন্তু 21st সেঞ্চুরি স্কিল গুলা শিখবে। কারণ সে যখন যাচ্ছে কথা বলতে তার কমিউনিকেশন স্কিল ভালো হচ্ছে, সে যখন এটাকে ক্লাসে প্রেজেন্ট করছে তার প্রেজেন্টেশন স্কিল ভালো হচ্ছে, তার পাওয়ার পয়েন্টটা ভালো হচ্ছে, সে যখন ডেটা অ্যানালিসিস করছে তখন তার এক্সেল এর স্কিল বা এসপিএসএস বা যে সফটওয়্যার ইউজ করছে সেটার স্কিল ভালো হচ্ছে। আমরা কেন ধরে নেই যে সবকিছু স্টুডেন্টরা পারছে না বা তারা করেন, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি খেয়াল করেন আমরা কি আসলে গ্রোথ মাইন্ডসেটটাকে ডেভেলপ করার চেষ্টা করছি? আমি গ্রোথ মাইন্ডসেট নিয়ে ক্যারল ডুয়েকের একটা ছবি এখানে শেয়ার করতে চাই। It's one of my, let me see if I can share a screen. আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করতে পারছি না। আমি ক্যারল ডুয়েকের মাইন্ডসেট, টু মাইন্ডসেট নিয়ে কথা বলি। একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট, which is very much tied with the entrepreneur mindset as well. ফিক্সড মাইন্ডসেট মানে আমরা কিভাবে চিন্তা করি এটা নিয়ে কথা বলে সে। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে ধরেই নেওয়া হচ্ছে যে আমি যেটা জানি সেটা স্ট্যাটিক, এবং সেটাকে মানে আমার ইন্টেলিজেন্স, বেসিক্যালি আমার ইন্টেলিজেন্সটা হচ্ছে স্ট্যাটিক, এবং আমি যা জানি যা পড়েছি সেটা খুব ভালো। whereas growth mindset হচ্ছে যে intelligence can be developed, and এই fixed mindset যেটা করে সেটা আমরা সবাই স্মার্ট, we want to make ourselves look smart. So fixed mindset এর tendency হচ্ছে I want to make myself look smart. এই জন্য যখন সে কোনো চ্যালেঞ্জ ফেস করে সে চ্যালেঞ্জটাকে খুব সুন্দর করে অ্যাভয়েড করে যায়, কারণ চ্যালেঞ্জে সে যদি হেরে যায় তার মানে people will not think he or she is smart. যখন কোনো বাধা আসে তখন সে বাধাটাকে খুব সহজে হাল ছেড়ে যে I want to give up easily, কিন্তু সে যখন হাল না ছাড়ে তখন সে শেখে। But again the whole point is I want to look smart. Effort, যখনই সে কোনো সমস্যায় পড়ে এবং সমস্যার একটা সমাধান সে দেখতে পারে না তখনই তার মানে মনে হয় যে এখানে এফোর্ট দেওয়া হচ্ছে ওয়ার্থলেস, সো রিয়েলি আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই অ্যান্ড ফেল। ক্রিটিসিজম, যখনই মানুষ তাকে কোনো নেগেটিভ ফিডব্যাক দিতে আসে তখনই সে ওটাকে ইগনোর করে, মনে করে যে ও সবসময় খারাপই, কিন্তু ওই খারাপ বলার মধ্যে দিয়ে বা ওই ক্রিটিসিজমের মধ্যে দিয়ে কি শেখার আছে সেটাকে সে নিতে চায় না। সে স্মার্ট, সুতরাং সে এটাকে খুবই ডিফেন্সিভলি নিজেকে এস্টাবলিশ করে এবং ওই ক্রিটিসিজমটাকে অ্যাভয়েড করে। ফাইনালি সাকসেস অফ আদার্স, সে যখনই দেখে অন্য কেউ তার চেয়ে সাকসেসফুল হয়ে যাচ্ছে বা অন্যরা সাকসেসফুল তখনই সে থ্রেটেন ফিল করে, মনে করে যে ও অন্য বেশি সাকসেসফুল হয়ে গেছে, that means maybe I'm not looking smart enough, so let me pull that other person down. As a result, what happens is they are unable to achieve their full potential. Whereas growth mindset is always about যে আমি যা জানি আমি এটাকে আরো ডেভেলপ করতে পারি, তার মানে হচ্ছে মেকিং মাই বেস্ট দ্য বেটার, and there is always a desire to learn, সব সময় একটা শেখার আগ্রহ, এবং যেহেতু সে শিখতে চায় সব সময় সে চ্যালেঞ্জ গুলাকে এমব্রেস করে, ফেস করার চেষ্টা করে যে ঠিক আছে এটা চ্যালেঞ্জিং, আমি হয়তো পারবো না, কিন্তু let me see what is in it there that I can learn from. যখনই সে বাধার সম্মুখীন হয় হাল ছেড়ে দেয়,
সে ধরে থাকে, পারসিস্ট করতে চায় যে আই ওয়ান্ট টু সি টু হোয়াট এক্সটেন্ট ক্যান আই গো, ইভেন ইফ আই ফেল লেট মি লার্ন ফ্রম মাই ফেলিয়ার্স। কখনো যখন এফর্ট দেওয়ার ব্যাপারটা থাকে, এবং একজন একটা কথা বলছিল যে ইন্ডিয়ানরা বাংলাদেশি 3 লক্ষ ইন্ডিয়ান বা ফরেনার বাংলাদেশে কাজ করে, এবং ফরেন ওয়ার্ক ফোর্সটাকে আরো বেশি ডেডিকেটেড বা কমিটেড দেখা হয় বিকজ তারা ফ্যাক্টরিতে থাকে এবং তারা লং আওয়ার কাজ করে এবং তারা অনেক এফর্ট দেয়। সো আমি ফ্যাক্টরিতে থাকাটাকে খুব একটা এমফাসাইজ করব না, আমি লং আওয়ারটাকেও এমফাসাইজ করব না, কিন্তু ওই যে লেগে থাকার যে ব্যাপারটা এটাকে এমফাসাইজ করতে চাই। তারা হাল ছেড়ে দেয়, তারা লেগে থাকে, এবং এটা একটা বিশাল গুণ। এফর্ট তারা দেয় এবং এটাকে মাস্টারির দিকে নিয়ে যায়। ক্রিটিসিজম, যখনই আপনাকে কেউ কিছু বলছে আপনি মনোযোগ দিয়ে সেটাকে শোনেন। সে যদি আপনাকে কোনো কিছু ইগনোর করছে বা ইন্ডিকেট করছে, ওখান থেকে আমি কি শিখতে পারি এবং কিভাবে ওই শেখাটাকে আগের দিকে নিয়ে যেতে পারি। ফাইনালি যে কথাটা বলছিলাম, সাকসেস অফ আদার্স, যারা গ্রোথ মাইন্ডসেটে থাকে তারা অন্যের সাকসেসে কখনোই থ্রেটেন ফিল করে না, বরং অন্যের সাকসেস থেকে লেসন লার্ন করার চেষ্টা করে যে আমি ওনার কাছ থেকে কি শিখতে পারি, আমি ওনার কাছ থেকে কি জানতে পারি। যেমন আজকে যে 3জন বক্তা যখন কথা বলছিলেন, আমি প্রত্যেকের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি চেষ্টা করছিলাম যে ওনারা যখন কথা বলছেন ওখান থেকে আমি কি বুঝতে পারি বা কোনটা নিয়ে আরেকটু বোঝার দরকার আছে। যেমন যখন মিস্টার আহমদ বলছিলেন প্রসেস ইমপ্রুভমেন্টের কথা, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিলাম ওনার ইনোভেশন ল্যাবের কথা, ওনার কাজগুলির কথা, because I wanted to see what can I learn from it. Same with Sherpa and Mukul. I was trying to see this is a growth mindset. Now এই গ্রোথ মাইন্ডসেটের প্রচুর অভাবের কারণে আমাদের ছাত্রছাত্রীরা স্কিল ডেভেলপ করতে পারছে না। এটা কি আমাদের ছাত্রছাত্রীদের দোষ? ওয়েল, ইন্ডিভিজুয়াল লেভেল সবসময় রেসপন্সিবল, কিন্তু আমাদের কোর্সগুলো যেভাবে ডিজাইন করা হয়, কয়টা প্রফেসর তার ক্লাসগুলাতে মুখস্থর উপর জোর না দিয়ে সে কি পড়ালো, সে কয়টা পয়েন্ট বললো সেটার উপর জোর না দিয়ে এরকম প্রজেক্ট ইন্ট্রোডিউস করে বা এরকম কেসেস ইন্ট্রোডিউস করে তার ক্লাসগুলাতে, যেখানে স্টুডেন্ট গুলা ফোর্সড হয় এই জিনিসগুলা করার জন্য। আমি আরেকটু উপরের দিকে আসি, ইনফ্রাস্ট্রাকচার ইজ অলওয়েজ নেসেসারি, কিন্তু আমাদের ইউনিভার্সিটি গুলা টিচিং অ্যান্ড লার্নিং সেন্টার কয়টা ইউনিভার্সিটির আছে যেখানে তারা টিচার ট্রেনিং এর উপর অ্যান্ড লার্নিং এর উপর ইনভেস্ট করে? আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, আমরা ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল স্পেস ব্লার করার কথা বলছি, কিন্তু আমাদের টিচারদের কয়জনের ট্রেনিং আছে? তাদের তো বুঝতে হবে তারা যে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করবে তাদের কি আসলে ট্রেনিংটা আছে? ইউনিভার্সিটি গুলা আসলেই কি টিচিং অ্যান্ড লার্নিং সেন্টারে ইনভেস্ট করছে? আমি ঢাকা ইউনিভার্সিটিতে 13 বছর পড়িয়েছি, আমার তো মনে পড়ে না টিচার্স ট্রেনিং যেটা ছিল সেটা আসলে ওই বিএড এমএড ডিগ্রি ছাড়া টিচারদেরকে ট্রেনিং এর জন্য কাজ করেছে। আমি নর্থ সাউথে পড়িয়েছি এবং আরো অনেকগুলা প্রাইভেট ইউনিভার্সিটিতে, এবং বিজনেস কমিউনিকেশনের কোর্সই সবচেয়ে বেশি পড়াতাম আর স্ট্যাটিস্টিক্স পড়াতাম। আমার তো মনে পড়ে না প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে এরকম কোন টিচার অ্যান্ড লার্নিং সেন্টার ওই সময় ছিল। সো আমার কথা হচ্ছে যে খুব সহজে আমরা চিন্তা করি, আসলে চেঞ্জটা কিন্তু 3টা লেভেলেই দরকার। ইনস্টিটিউশনাল লেভেলে লিডারশিপ প্লেজ এ হিউজ রোল। লিডারশিপ হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর ব্যাপার। আর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে বুকা ইন্সপায়ার্ড। বুকা মানে হচ্ছে VUCA, V তে হচ্ছে ভোলাটিলিটি,
রেট অফ চেঞ্জ এত ফাস্ট, আজকে যেটা হচ্ছে কালকে সেটা টিকছে না, ভীষণ ভোলাটাইল এনভায়রনমেন্টে আমরা আছি। আনসার্টেনিটি, আমরা আসলে এখন এই যেমন কোভিড এক্সপোজ করেছে চ্যালেঞ্জেস গুলো, যে আনক্লিয়ার, আমরা জানি না কি হবে, we cannot really predict the future outcome because there are multiple outcomes, complex, এত বেশি সবকিছু ইন্টারাক্ট করছে মাল্টিপল ওয়েতে, এতগুলা ডিসিশন ফ্যাক্টরস, আর ambiguity, lack of clarity about meaning, এই যে বুকা, এই বুকার মধ্যে, এই বুকা এনভায়রনমেন্টে যদি আমরা কাজ করতে চাই, তাহলে সবচেয়ে আগে আমি বলবো লিডারশিপকে একটা হিউজ রোল প্লে করতে হবে। তারা তো স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং দেয়, কিন্তু at the same time they have to there are three things they need to do. A, create a supportive learning environment, যেখানে সাইকোলজিক্যাল সেফটি দেয়। কোনো টিচার যদি অন্যরকম প্রজেক্ট দিতে চায়, তাকে রেপ্রিমেন্ড না করে যে গো ট্রাই ইট, ঠিক আছে তুমি তোমার স্টুডেন্টদেরকে মুখস্থ করাচ্ছ না, তুমি পুরোটা প্রজেক্ট বেস করিয়েছো, ফাইন, বাট তাকে এটা বলে বকা দিয়েন না যে এটা কি করছো, তুমি তো থিওরি পড়াচ্ছ না বা পয়েন্ট পড়াচ্ছ। তার সাইকোলজিক্যাল সেফটি নাই, তাকে সাইকোলজিক্যাল সেফটি দেয়। সে যে অন্যভাবে পড়ানোর চেষ্টা করছে এটাকে অ্যাপ্রিসিয়েট করে। না হয় আমরা ওই সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ওই নোট একটা পাওয়ার পয়েন্ট স্লাইড 20 বছর বা 5 বছর আগে তৈরি করা, ওটাকেই চালাতে থাকে। তার নিউ আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করে, এবং টাইম ফর রিফ্লেকশন, খালি নতুন আইডিয়া একটার পর একটা ইন্ট্রোডিউস করলে তো হবে না, রিফ্লেক্ট করে যে আমি যে নতুন আইডিয়াটা ইন্ট্রোডিউস করলাম গত 6 মাসে, what changes it to my students' learning? Again, I want to emphasize there is a difference between learning and memorizing. যখন লার্নিং হয় তখন তার কমিউনিকেশন স্কিল বাড়ে, তখন তার টিম ওয়ার্ক বাড়ে, এবং এগুলো আসে গ্রোথ মাইন্ডসেট। তাকে বোঝান, একটা ক্লাস নেন প্রত্যেকটা টার্মে গ্রোথ মাইন্ডসেটে, তাকে বোঝান যে কেন এটা দরকার, কেন নতুন জিনিস চেষ্টা করা দরকার। সেকেন্ড হচ্ছে যে জিনিসটা ইউনিভার্সিটি লিডারশিপে করতে হবে, সেটা হচ্ছে কংক্রিট লার্নিং প্রসেসেস এন্ড প্র্যাকটিসেস। কামিং ব্যাক টু দ্য প্রসেস এন্ড প্র্যাকটিস, এক্সপেরিমেন্ট, ইয়েস ইউ হ্যাভ টু কালেক্ট ইনফরমেশন। যখন নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হচ্ছে, একটা ছোট্ট সার্ভে, 3টা প্রশ্ন 5টা প্রশ্নের সার্ভে, দেখেন না ওটা ঠিক হচ্ছে কিনা। কিছু জিনিস ঠিক হবে না, you learn from failure and learning happens best from mistakes. Experiment করেন, অ্যানালাইজ করেন ওই রেজাল্ট গুলাকে, ট্রেনিং দেন, এবং যে প্র্যাকটিস গুলা বেস্ট প্র্যাকটিস, একটা কোর্সকে সিলেক্ট করেন, এক্সপেরিমেন্ট করেন, ওটা যদি সাকসেসফুল হয় ওটাকে মডেল করেন অন্যান্য কোর্সের দিকে, so that all courses have something that helps student to develop critical thinking skill. সে লিখতে পড়তে মুখস্থ করতে পারে, সে যেটা পারে না সেটা হচ্ছে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, যেটা পারে না সে অ্যানালাইসিস করতে পারে না, যেটা পারে না 5টা কোর্সের ডিফারেন্ট আইডিয়া গুলাকে মিক্স করে একটা নতুন আইডিয়া তৈরি করা, তাকে শেখান। এবং এই দায়িত্বটা খালি ছাত্রদের না, এই দায়িত্বটা লিডারশিপের, ওই টিচারদেরকে ট্রেন করা, বিকজ লিডারশিপ reinforces learning. And so I really want to, I kind of highlighted all spectrum and touched upon. That's all I want to highlight. Oh, one more thing, adult learning principles. আপনার কোর্সগুলোতে অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল ইন্ট্রোডিউস করেন। অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল হচ্ছে, আমি আমার স্লাইড শেয়ার করতে পারছি না, বাট আই হ্যাড প্রিপেয়ার্ড আ হোল deck of it.
adults need to know why they are learning. আপনি যখন স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছেন তাকে বোঝান সেই স্ট্যাটিস্টিকটা কিভাবে কাজে লাগান। তাকে এমআইএস পড়াচ্ছেন তখন তাকে বোঝান। তাকে যদি বোঝাতে পারেন এই জিনিসটা তার প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ইউজ হবে, তাহলে সে সবচেয়ে ভালো শিখবে। তাকে সেলফ ডাইরেক্ট করে, মুখস্থ করার জন্য বই না দিয়ে বলেন যে তোমাকে এই প্রজেক্টটা দিলাম, যাও তুমি অনলাইনে সার্চ করো এবং 5টা আর্টিকেল বের করো, 5টা আর্টিকেল থেকে তুমি একটা সিনপসিস তৈরি করো। 5টা আর্টিকেল পড়ার মধ্যেই সে কিন্তু শিখে যাবে ওই থিওরিটা বা ওই ইয়েটা, এবং তার ওই কমিউনিকেশন রাইটিং স্কিল বাড়বে, কারণ আপনি তাকে ফোর্স করছেন, মানে ওই পরীক্ষাগুলাতে এমফাসাইজ না করে প্রজেক্ট গুলাতে করে। work related experience I cannot emphasize more than ওই যে বললেন যে ব্যাংকে ইন্টার্নশিপ, that is such a waste of time. এটা হচ্ছে হাস্যকর, আর কিছু হতে পারে। they need to be motivated, finance এবং growth mindset is important. So thank you. জি, থ্যাংক ইউ ম্যাডাম। যে আসিফ স্যার, আপনি কি অ্যাড করতে চাচ্ছেন কিছু? না, আমার একটা কোশ্চেন ছিল ম্যাডামের কাছে আসলে বেসিক্যালি, মানে গ্রোথ মাইন্ডসেট নিয়ে ম্যাডাম আমিও আমরা অনেক করি। একটা যেটা প্রবলেম ফেস করছি, যেটা আমি আপনার সাথে একটু যখন আমরা শুরু করার আগে কথা বলছিলাম, ইউ রাইট, যে বাচ্চাদের আসলে 6 to grade 12 এ ওই মানে দে আর ভেরি কাইন্ড অফ গাইডেড বাই দেয়ার প্যারেন্টস এন্ড এভরিথিং, এন্ড দে লার্ন টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি যখন তারা ইউনিভার্সিটিতে আসে। কিন্তু আপনার গ্রোথ মাইন্ডসেটে আপনি যে কথা এলিমেন্ট বলেছেন, পার্টিকুলারলি এই যে লার্নিং ফ্রম আদার্স, এই যে অন্যের সাকসেস থেকে মানে শেখা, এবং এই যে ফিয়ার অফ কোপিং উইথ ফেলিয়ার্স এন্ড এভরিথিং, এটা কি শুডন্ট বি স্টার্টিং লিটল আর্লিয়ার? মানে আমাদের যেটা প্রবলেম হয়েছে যে আমরা যেটা আমার পার্টিকুলার এক্সপিরিয়েন্স, বিকজ অফ মাই স্কুল এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং, দ্য রিজন আই কুড লার্ন এন্ড আই অলওয়েজ ফেল দ্যাট the schooling system had a huge contribution on my future education. এখন আমি যদি গ্রোথ মাইন্ডসেটটা যদি স্কুল সিস্টেমের মধ্যে না নিয়ে আসতে পারি, স্কুলিং সিস্টেমের মধ্যে পার্টিকুলারলি মানে এন্টারপ্রেনিউরশিপ হয়তো শেখাতে হবে না, বাট আমি আজকাল যেমন আমি একটা আই ওয়াজ ডুইং আ রিসার্চ অন এন্টারপ্রেনিউরশিপ এন্ড ইটস রেলেভেন্স বিটুইন এই যে পার্টিকুলারলি মাইন্ডসেট যারা বাচ্চাদের যারা 6 to 12, এই যে একটা ফিয়ার অফ ফেলিয়ার অ্যামং দ্য ইয়াং স্টুডেন্ট, এই যে 6 থেকে মানে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর যারা, তাদের মধ্যে যেটা ফিয়ার অফ ফেলিয়ার, এই যে মানে গ্রোথ মাইন্ডসেটের প্রত্যেকটা এলিমেন্ট ইজ মিসিং বিকজ অফ ওই সময় এটাকে আসলে শেখানো হচ্ছে না। তারপরে যখন আমি ইউনিভার্সিটিতে এসে 4 বছর যদি চেষ্টা করি, হাউ সাকসেসফুল উইল বি, বা মানে আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে শুড স্টার্ট ইট আ বিট আর্লিয়ার আর কি, বেসিক্যালি যে গ্রোথ মাইন্ডসেটটা তো আসলে মানে আমার মনে হয় স্কুল সিস্টেম থেকে ডেভেলপ হওয়া উচিত আর কি। ইট শুড নট বি কাইন্ড অফ কামিং ফ্রম দ্য ইউনিভার্সিটি লেভেল। এটাই আমার, দ্যাটস মাই কোশ্চেন। আপনার সাথে আমি একমত, কিন্তু আমি আরেকটু পিছনে যেতে চাই। গ্রোথ মাইন্ডসেটে স্টুডেন্টদেরকে ফিয়ার অফ ফেলিয়ার, ওইটার উপরে এমফাসিস করব। ফিয়ার অফ ফেলিয়ারটা কেন? বাংলাদেশে বাপ মারা কি করছে, তার ছেলে মেয়েকে বলছে যে হ্যাঁ 90 আসলো না, এ পেল না, ওই যে 5 জিপিএ 5, আই ক্যান বি লিটল অফ, মানে এসএসসি আমাদের সময় তো এরকম জিপিএ 5 টাইপ ছিল না, কিন্তু ওই যে হ্যাঁ ডিভিশন সিস্টেম, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ডিভিশন সিস্টেমে পড়লাম, তো ওই 5 হতে হবে। তো তাকে কি করছে সারাক্ষণ যে তোমার 90 এর কম মার্কস আসলো কেন, হ্যাঁ তুমি খারাপ করলা কেন, ভয়টা কিন্তু প্যারেন্টসরা অনেক বেশি ঢুকিয়ে দিচ্ছে, কারণ সে সারাক্ষণ কম্পিট করছে যে ওর বাচ্চা এত পেল, আমার বাচ্চা কেন পেল, বা হ্যাঁ ওর বাচ্চা এরকম করছে তোমরা পারছো না, বা তাদের মাইন্ডসেট কিন্তু প্যারেন্টদেরও খারাপ। সো একটা স্কুল যখন নতুন কিছু চেষ্টা করে, ধরেন একটা স্কুল বললো যে এবছর তোমাকে এই কোর্সের কোনো টেক্সট বই দেওয়া হবে না, তোমাদেরকে বিভিন্ন ভাবে আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা শেখাবো, ম্যাথসটা শেখাবো বা ইংলিশটা শেখাবো বা যে কোনো একটা কোর্স। প্যারেন্টসরাই কিন্তু স্কুলের বাইরে এসে মোর্চা করবে
যে হ্যাঁ আমি এত পয়সা দিয়ে আমার বাচ্চাকে স্কুলে পাঠাই, সে এগুলা কি করে নিয়ে আসে? বায়োলজি কোনো বই দেয় নাই, জঙ্গলে জঙ্গলে নিয়ে ঘুরিয়ে কতগুলা পাতা নিয়ে আসছে বাচ্চাটা। খেয়াল করে দেখেন আমাদের কিন্তু ওই মাইন্ডসেটের জন্য প্যারেন্টসরা, টিচাররা তো দায়ী, কারণ আমরা তো সবাই একই পরিবেশে একই কালচারে বড় হব। হ্যাঁ, টিচাররাও যে টিচারদের ক্লাসে স্টুডেন্টরা 50 বা অ্যাভারেজ মার্কস পাচ্ছে, সেই টিচার হয়তো অনেক ইনোভেটিভ, অনেক কিছু করাচ্ছে, কিন্তু যখনই দেখছে ক্লাসের অ্যাভারেজ কম, তখন কিন্তু প্রিন্সিপাল ডেকে ওই টিচারটাকে বকা দিচ্ছে যে তুমি কি পড়াচ্ছ। আমার মনে হয় আমাদের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস অন গ্রোথ মাইন্ডসেট ক্রিয়েট করা খুব দরকার, যে সব দৌড়ে প্রথম হওয়ার দরকার নাই, দৌড়টা কিভাবে ভালোভাবে দৌড়ানো যায় দক্ষতার সাথে, সেটার দরকার আছে। Ji, madam. Thank you very much for your speech. Actually, this is actually more effective direction for our young generation who build up a skilled manpower in our country. ম্যাডাম আরেকটি জিনিস আমি শেরপা যেহেতু ডিরেক্ট ম্যাডাম স্টুডেন্ট, আমি বলতে চাচ্ছি, যখন আমরা 2004-5 সালের দিকের স্টুডেন্ট, তার মানে আজ থেকে 15 বছর আগের ঘটনা। তখনকার সময় কিন্তু আমরা খুব প্রাউড করে বলি, ওই সময় আমাদের ম্যাডাম হাতে কলমে শিখিয়েছিলেন যে কিভাবে কেস গুলো সলভ করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন স্কিল প্রয়োজন, কিভাবে প্রেজেন্ট করতে হয়, অ্যাজ ওয়েল এস আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যালায়েন্সের সাথে বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্টের যে গ্যাপ ছিলেন, সেই ইন্ডাস্ট্রিয়াল অ্যালায়েন্সের সাথেও ম্যাডাম একটি কানেকশন করে দিয়েছেন। পরবর্তীতে আমাদের যেটা বিশাল কিছু স্টুডেন্ট আমরা কিন্তু বিভিন্ন ইন্টার্নশিপ, পরবর্তীতে আমরা আমাদের ওয়ার্ক লাইফ শুরু করতে পেরেছিলাম। তো ধন্যবাদ ম্যাডাম এই ধরনের আসলে সাপোর্ট দেওয়ার জন্য। আমি আসলে এর মধ্যে বুঝাতে চাচ্ছি আসলে একটা ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়ের কানেক্টিভিটি কতটুকু প্রয়োজন এবং এই প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলা কতটুকু প্রয়োজন। আরেকটি জিনিস অ্যাড করেছি, যেহেতু আসিফ স্যার এবং ম্যাডাম একটি স্কুলের কথা বলেছিলেন, আমিও একবার খুব ছোটবেলায় যখন 3-4 পড়ি, আমার এক টিচারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছে তুমি 8 লাইন কবিতা মুখস্থ করে আসবা, তুমি এটা লিখবা পরীক্ষায়। তা বলছে কেন স্যার, আমি কেন মুখস্থ করবো, না অত কিছু না, তোমার এত কিছু বোঝার দরকার নেই। তার মানে খুব আর্লি স্টেজে কিন্তু আমাদের এই মডেলটা ঢুকে গেছে, মেমোরাইজিং, যে মেমোরাইজ করে ওখানে আমাদের লিখতে হবে, যার ফলে এই মডেল ধরে ধরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেম জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আরেকটি জিনিস অ্যাড করি, আমার একজন ফ্রেন্ড, উনি জার্মানিতে আছে। তো আমার আমার গ্রামের বাড়ি হচ্ছে বিক্রমপুরে। তো আমাকে একদিন জিজ্ঞেস করলো যে তোমার ওখানে তো প্রচুর পটেটো হয়, তুমি স্কুলের টিচারদের জিজ্ঞেস করো তো তোমাদের যারা প্রাইমারি স্কুলে পড়ে তাদেরকে কিন্তু ওই জমিতে নিয়ে গেছে কিনা পটেটোতে। আমার এখানে জার্মানিতে যেটা হচ্ছে যে ওই স্কুলের বাচ্চাদেরকে সেই যে যারা ওই ওখানে যারা পটেটো কাল্টিভেশন করেছে তাদের এখানে নিয়ে যাচ্ছে, পটেটো জিনিসের হিস্ট্রি টিস্ট্রি সবকিছু শিখাচ্ছে, এবং পটেটো মাঠ থেকে নিয়ে এসে তারা রান্না করে ওই বাচ্চাদের সাথে সেদিন সারাদিন পটেটোতে কি কি তৈরি করা যায় সেই বিষয়ে কিন্তু তারা প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে। ফর কাইন্ড ইনফরমেশন, আমাদের ডিস্ট্রিক্ট এরিয়াতে প্রায় 5 লাখ পপুলেশন আছে। আমি এরকম কোন ধরনের যখনই কোনো প্রাইমারি স্কুল ভিজিটে যাই, যখন আমার সময় থাকে গ্রামের বাড়িতে, আমি কিন্তু ওইরকম কোনো ধরনের আসলে আমি জিনিসটা পাইনি যেটা আসলে ওই ধরনের অ্যাপ্লিকেশনটা দিতে পারবে। দুঃখজনক হলেও আসলে সত্যি। তারপরে পরবর্তীতে আমি তাদেরকে চেষ্টা করেছি এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তো ম্যাডাম আসলে ঠিকই বলেছেন যে আসলে গ্রোথ মাইন্ডসেট থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কোনো টিচার পার্টিকুলারলি কোনো একটা ইনোভেশন, কোনো কিছু নতুন আইডিয়াস অথবা স্টুডেন্টদের কাছে হয়তো শেয়ার করলো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কর্তৃপক্ষ আছে তাদেরকে আসলে এনকারেজ করা হয় না, অনেক ক্ষেত্রে তাদেরকে ডিসকারেজ করা হয়। এবং পার্টিকুলার ওই টিচারের প্রতি যদি কোনো স্টুডেন্টের লয়ালিটি আসলে থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা তাদের একাডেমিক লাইফও ওটা মোটামুটি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা আসলে নিজে থেকেও আসলে দেখেছি। তো আসলে চেঞ্জটা যেটা ম্যাডাম বলেছেন যে আসলে লিডারশিপ থ্রু দ্য কোর্স টিচার, এবং আরেকটা ম্যাডাম জিনিস খুবই একটা গুরুত্বপূর্ণ বলেছেন যে টিচার আসলে লার্নিং সেন্টার। টিচাররা অনেক ক্ষেত্রে ভাবে যে অনেক টিচার আমাদের চিন্তা করি যে আমরা সবকিছু জানি, আসলে বিষয়টা হচ্ছে লার্নিং একটা প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আমাকে শিখতে হবে, যেমন আমি নিজেও
খুব আগ্রহ সহকারে আগে দেখতাম যে টিচারদের কোথায় ট্রেনিং হয়, তো আমি খুঁজে পেয়েছিলাম একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে একটা ইউনিভার্সিটিতে, সেটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি ইয়ে আছে যেটা ইউজিসি ফান্ডিং করে। তো এখানে আমি খুব করে গিয়েছি, কিন্তু আসলে ওখানে আমি দেখছি যে স্কোপটা খুব কম। আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের যদি টিচিং এন্ড লার্নিং সেন্টার থাকে, where the faculty or the teachers can learn and they can apply to our students, so that is actually a great opportunity for us. তো যাই হোক, আমরা কিছু আসলে কোশ্চেন করেছি, আমরা খুবই ফ্রুটফুল আলোচনা হয়েছে বলে আমি বিশ্বাস করি। তো দু একটি কোশ্চেন আছে, আমি কোশ্চেন নিয়ে শেষ করব। যে একজন আসলে কোশ্চেন করেছেন যে আবাসুম আলী মাইশা, যে নতুন উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা হওয়া উচিত, যে কেউ আসলে একটু শেয়ার করতে পারেন, যদি শেয়ার করতে চান। আসিফ স্যার এবং ম্যাডাম যে কেউ শেয়ার করতে পারেন এই বিষয়টা। আচ্ছা, আমি ম্যাডাম বলুক, তারপর আপনি তারপরে ম্যাডাম কি হবে। এটা তো মানে এখন তো ইট ইজ মানে গিভেন আর কি, মানে এটা স্বীকৃত। এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যে একটা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, যে আপনার যে ওই যে সেফ স্পেস এবং একটা ইনোভেশন করার যে জায়গাটা, এবং ওই টিচিং এর মধ্যে দিয়ে ম্যাডাম যে গ্রোথ মাইন্ডসেটের কথা বললেন, সেগুলাই। তো তিনটা জায়গায় ভূমিকা থাকতে পারে বিশ্ববিদ্যালয়। একটা হচ্ছে যে অফকোর্স উদ্যোক্তাদের তো অনেকগুলা মানে কোয়ালিটিস থাকতে হয়, সো ডেভেলপিং দ্য সফট স্কিলস উইদিন দ্য স্টুডেন্টস একটা। দুই নম্বর হচ্ছে আপনার পুরা এনভায়রনমেন্টটা এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা প্রোভাইড করা। তিন নম্বর হচ্ছে যে তাকে বিভিন্ন লিঙ্কেজে হেল্প করা। মানে এটা ম্যাম যেহেতু আমেরিকান ইউনিভার্সিটিতে, ওখানে তো এটা there's a beautiful system over there. মানে আমি every time I go to US and I visit the university, I get fascinated by the support that একটা মানে student they receive just to be an entrepreneur. So এখানে বিশ্ববিদ্যালয়ের অসম মানে ভূমিকার তিনটা যদি আমি ব্রড স্কেলে দেখি, একটা হচ্ছে যে ওই মানে ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে যে এই যে অ্যানালিটিক্যাল এবিলিটি এবং এই যে এন্টারপ্রেনিউর হওয়ার যে মাইন্ডসেটটা তৈরি করা, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে পুরা একটা ইনোভেশন ল্যাব বা একটা এই সাপোর্টটা দেয়া। আর তিন নাম্বার হচ্ছে যে এই যে তার পরের যে পার্টটা, যে তার ফিন্যান্সিং নিড, তার ইন্ডাস্ট্রি লিঙ্কেজ, তার প্যাটেন্টিং এবং কপিরাইট, এই জিনিসগুলা এটা এই সবগুলা জায়গাতে আসলে বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল রোল আছে পার্টিকুলারলি। কিন্তু এখানে আমি একটু মানে আই ওয়ান্ট টু রেইজ মানে সেন্টেন্স অফ কশন, যেহেতু উঠেছে কোশ্চেনটা, ম্যাম ক্যান ইলাবোরেট অন দ্যাট। বাংলাদেশে যেটা হয় কি, আমাদের একটা ওয়েভ আছে, হ্যাঁ, প্রত্যেক সময় একটা করে ওয়েভ আসে, এবং সেই ওয়েভে আমরা খুব কিছুটা গা ভাসিয়ে দিই। entrepreneurship has become a wave in Bangladesh certainly, because of lack of jobs and everything. এবং এটা আমি যেমন EMK সেন্টার, আমি যেহেতু আমি ফিস প্রোভাইড করি, আমার প্রতি মাসে বোধহয় 15টা-20টা করে ক্যাম্প হচ্ছে। এবং এখানে আমি দেখছি যে আমি যাই, যেহেতু আমি অ্যাজ এ ডিরেক্টর আই গো এন্ড ভিজিট দ্য বুট ক্যাম্প, এন্ড এন্টারপ্রেনিউরশিপ ইজ ওয়ান অফ মাই ক্লোজ টু মাই সাবজেক্ট। এবং আমি দেখছি যে আসলে কোনো স্ট্রাকচার নেই, ডিজাইন নেই। হ্যাঁ, পিপল যেহেতু একটা এখন স্টুডেন্টদের মধ্যে একটা এন্টারপ্রেনিউরশিপের ক্রেজ আসছে, and people are actually exploiting that. And creating entrepreneurship has become an entrepreneurial initiative for many people, unfortunately. এবং যেটা আমি want to really rate, এবং the quality of boot camps and quality of these are really not up to the mark. আরেকটা যেটা বড় প্রবলেম, যেটা আমি প্রথমে বলতে চাইছিলাম, যে বাংলাদেশে বা আপনি যদি ঢাকার কথা ধরেন, একটা এন্টারপ্রেনিউরাল ইকোসিস্টেম আছে। এই এন্টারপ্রেনিউরাল ইকোসিস্টেমের এখন পর্যন্ত কোনো ম্যাপিং আমরা করিনি। আপনি যদি ভিয়েতনামে দেখেন, ভিয়েতনামে ওরা ইমটি অস্টিনকে নিয়ে এসছে প্রচুর দিয়ে ফ্রম দ্য গভর্নমেন্ট লেভেল, যে এন্টারপ্রেনিউরাল ইকোসিস্টেমটা ম্যাপিং করা, যে একটা স্টুডেন্ট যখন এন্টারপ্রেনিউর হতে চাচ্ছে, তখন সে আসলে জানবে যে সে কোথা থেকে কোথায় যাবে, সো দে ক্যান নেভিগেট থ্রু দিস হোল প্রসেস। সো আমাদের কিন্তু এখনো ইকোসিস্টেম ম্যাপিংটা হ্যাজ নট বিন ডান ইয়েট প্রপারলি। সো ভূমিকা অনেক, কিন্তু আমি একটু I want to raise a caution. আমি যেটা একটু I'm feeling a little bit worried these days, যে আমাদের ইকোসিস্টেম ম্যাপিংটা হওয়া খুব জরুরি, যেটা ভিয়েতনাম করেছে ইউটি অস্টিনকে দিয়ে, ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনকে দিয়ে। আমরা চেষ্টা করছি এমকে থেকে নিয়ে আসার, যে অ্যাটলিস্ট মানে ঢাকার ইকোসিস্টেম, এন্টারপ্রেনিউরাল ইকোসিস্টেম ম্যাপটা যদি আমরা করতে পারি।
কিন্তু আমার একটা মানে ফিয়ার যেটা আমি I've been a development professional for 20 years. প্রত্যেকবার ডেভেলপমেন্ট সেক্টরে এক একটা করে ক্রেজ আসে, entrepreneurship has become a really craze. এটা যদি if you don't do it properly, মানে if you don't really মানে create the system, then it আমার এই ইয়াং ছেলেমেয়েগুলা যারা entrepreneurship এখন খুব এক্সাইটেড এবং they want to be an entrepreneur, আমার কেন জানি মনে হয় তাদের এনকারেজমেন্ট একটা সময় হারিয়ে যেতে পারে, যেটা নিয়ে আমার একটা ভয় আছে, বিকজ বিকজ entrepreneurship-এর যে মডিউলগুলা বা এগুলার কিন্তু they're known to kind of control the quality and check the quality. আমি বিশ্ববিদ্যালয়ে কিভাবে entrepreneurship পড়ানো হয় এটা তো আমি দেখছি নিজের চোখে. I always say that if you have not been an entrepreneur even for a day, it is very hard to teach মানে entrepreneurship আর কি বেসিক্যালি. আপনি একদিনের জন্য যদি entrepreneur হয়ে থাকেন তাহলে হয়তো entrepreneurship আপনি পড়াতে পারবেন ছাত্রদেরকে, but entrepreneur is a lot of theoretical and but it's more practical আর কি. So yeah, বিশ্ববিদ্যালয়ে অনেক ভূমিকা, but I think ma'am can expand on it more আর কি basically. জি, thank you. থ্যাংক ইউ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে এন্টারপ্রেনিয়রশিপ বিশ্ববিদ্যালয় তো এন্টারপ্রেনিয়রশিপ পড়াতেই পারে এবং থিওরিটিক্যালি হয়তো পড়ায়, তাদের দে মে হ্যাভ ভেরি বিউটিফুল আইডিয়াস আর তারা খুব ভালো ভালো কাজও করতে পারে, লেটস গিভ দেম আ বেনিফিট অফ ডাউট। কিন্তু একটা জিনিস, ইউনিভার্সিটি কি খালি পড়ালে হবে? তাদের তো ব্যাংকের সাথে বা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে কি তাদের কোনো যোগাযোগ আছে? সেটা স্টাবলিশ করতে হবে। এখানে একটা সিস্টেমস ভিউ কিন্তু দরকার। ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ফাইন্যান্সিয়াল লেন্ডারের সাথে একটা যোগাযোগ করতে হবে, একটা সাপ্লাই চেনের ব্যবস্থা রাখতে হবে, যে যদি আইডিয়া গুলা ইনিশিয়েট হয় তাহলে সেগুলা মার্কেটে কিভাবে যাবে, সেটার প্রমোশনের ব্যবস্থাটা কি হবে। সো আমার মনে হয় খালি যদি ইউনিভার্সিটি কোর্স ওয়াইজ এটাকে পড়ায় তাহলে ইট উইল জাস্ট বি আ বুক নলেজ এন্ড देयर একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি মানে অবগতির জন্য, যে লাস্ট ইয়ারে যেটা বাজেট দিয়েছিল বাংলাদেশ সরকার, সেখানে বাংলাদেশ ব্যাংকে প্রায় 100 কোটি টাকা একটি ক্যাপিটাল দিয়েছিল, যে তারা ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। কিন্তু আসলে প্রজেক্টটা অনেক ক্ষেত্রে ফ্রুটফুল হয় নাই, বিকজ অফ এটা একদম ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া সাথে যে একটি গ্যাপ অ্যাকচুয়ালি, যেটা ম্যাডাম আপনি বলেছেন, ঠিকই বলেছেন, যে আসলে এই গ্যাপটা দূর করার জন্য আমরা কি করতে পারি বলে মনে করেন? আরো বেশি কথা বলতে হবে। আপনার বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা যেটা হয়েছে সেগুলা শিক্ষা লার্নিং এর চেয়ে অনেক বেশি বিজনেস মডেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। লার্নিং এর চেয়ে আমি বলবো লার্নিং ওরিয়েন্টেশনের চেয়ে পারফরমেন্স ওরিয়েন্টেশনটা বেশি। পারফরমেন্স ওরিয়েন্টেশন মানে বিজনেস মডেলটাকে বেশি হাইলাইট করা হচ্ছে। সো মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা এন্ডাউমেন্ট থাকতে হবে, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা, কারণ ইউনিভার্সিটিকে সাস্টেইন করতে হবে, চালাতে হলে যে খরচটা সে কিভাবে চালাবে তার তো সাস্টেইনেবিলিটি থাকতে হবে। এই মুহূর্তে তার সাস্টেইনেবিলিটি বা পুরো পয়সাটাই আসছে স্টুডেন্টদের টিউশনের কাছ থেকে, মেজরিটি। আমার ভুল হতে পারে, বাট হ্যাঁ 100% ম্যাম, 100% মানে 100% যদি টিউশন থেকে আসে তার মানে তার তো ওই ব্যবসা তার মুনাফা রেখে, মুনাফা তো রাখতেই হয় মুনাফা, কারণ এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। তো এন্ডাউমেন্টের চেষ্টা করতে হবে, গভর্নমেন্ট থেকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলাকে ফান্ডিং দিতে হবে, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ আনতে হবে। যখনই আপনার এই এন্ডাউমেন্ট গুলা চলে আসবে তখন কিন্তু দেখা যাবে ইউনিভার্সিটি গুলোও বিজনেস মডেলের দিকে ঝোঁক না দিয়ে লার্নিং ফোকাসটা আনবে, কারণ তারা তো এই সেক্টরে লার্নিং এর ইয়েটা আনতে গেলে কোনো কিছু ফ্রিতে হয় না, নাথিং ইজ ফ্রি। সো গভর্নমেন্ট হ্যাজ টু কন্ট্রিবিউট টুয়ার্ড প্রাইভেট ইউনিভার্সিটি। আমাদের শিক্ষাগত মানটা উন্নত করতে হলেও
সরকারের ভূমিকাটা আরো আমি বলতে চাই যে আরো জোরালো হতে হবে, জাস্ট অ্যাপ্রুভাল বা পারমিশন দেওয়া পর্যন্ত না। একটা কোর্স অ্যাপ্রুভাল করা বা ডিগ্রি অ্যাপ্রুভ করার চেয়েও ইউজিসি এর রোলটাকে কন্ট্রিবিউশনে আসতে হবে। না হয় প্রাইভেট ইউনিভার্সিটি গুলা যদি 100% টিউশন বেসড হয়ে যায়, এটা সাস্টেইনেবল না। লার্নিংটা তখন ওইভাবে বিকাশ বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে না, সে খালি ওই মানে বেসিকটার দিকেই তাকিয়ে থাকবে। জি ম্যাডাম, থ্যাংক ইউ আপনার সুন্দর যুক্তি উপস্থাপনের জন্য। আরেকটি কোয়েশ্চেন আমি আসতেছি, ফারজানা তাসনিম সিমরান, যে বিজনেসের শিক্ষার্থীদের জন্য কেস স্টাডি অনুশীলন এবং নিজেরা নতুন কেস তৈরি করা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে আসলে করা যায়, মানে একটা গাইডলাইন চেয়েছে অ্যাকচুয়ালি। জি, এটা যদি উত্তর দেন ম্যাডাম, শুরু করতে পারেন, বিকজ আমরা আপনাকে দেখেছি। হ্যাঁ, সো আমি অবশ্য কেস স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। আমি সবসময় বিশ্বাস করি যে কেস স্টাডিটা একটা যে কোনো একটা কোর্সের জন্য খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট। এখন আপনাকে বুঝতে হবে কেস স্টাডিটা কিভাবে করতে হবে। মানুষজন, স্টুডেন্টরা বা যারা ট্রেন না, আমি আমার হার্ভার্ড থেকে ট্রেন্ড আমি এই কেস টিচিং মেথডের উপর। I had the opportunity to be trained from Harvard on case teaching. So যেটা হচ্ছে যে স্টুডেন্টরা যে জিনিসটা করে বা টিচাররাও যেটা করে, যে কেসটা দেয় এবং কেসের মধ্যে থেকেই উত্তরগুলা বের করার একটা মনে করে যে কেসের ভিতর থেকেই আনসার গুলা দিতে হবে। আসলে তা না। আগেন টিচার ট্রেনিং এর ব্যাপারটা চলে আসতেছে। তো কেসের ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, ফাইন, এই ইনফরমেশনটা তো পড়ার পরে তুমি যে কোর্সের, লেটস সে আমি একটা কেস দিলাম লিডারশিপের উপর, হ্যাঁ, তো লিডারশিপের কোন থিওরি গুলা এখানে অ্যাপ্লাই করা যায় এবং সেটাকে কিভাবে কেসের ইনফরমেশনের সাথে রিলেট করা যায়, মানে ডাইভার্স পার্সপেক্টিভসটা ওখানেই ইউজফুল। তো কেস কিন্তু আপনাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে শেখায় ঠিক, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্রশ্ন করা হচ্ছে তার উপর। আপনার প্রশ্ন যদি হয় যে ঠিক আছে যে এই লিডারশিপের উপরে তার লিডারশিপ স্টাইল কি ছিল এবং 3টা উদাহরণ বের করে দাও তোমার উত্তরের যুক্তিতে, তখন কিন্তু সে কেসটা পড়ে ওই 3টা উদাহরণই বের করে দিবে, ঠিক না? কিন্তু প্রশ্নটা যদি হয় যে তার লিডারশিপ স্টাইল এটা ছিল এবং তাকে ট্রান্সফর্ম করে যদি আমি এটাকে ট্রান্সফরমেশনাল লিডারশিপ হিসাবে তাকে ট্রেন করতে চাই, তাইলে তুমি কি কি উপদেশ দিবা এবং তোমার উপদেশটাকে 2টা আর্টিকেল দিয়ে ভ্যালিডেট করো। খেয়াল করেন, তখন সে কিন্তু কেসের ইনফরমেশনের বাইরে ফোর্সড হলো 2টা আর্টিকেল পড়তে। কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তার তো ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি প্রশ্ন করছেন তাকে। প্যাটার্ন অফ কোশ্চেন, এটা অলসো মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাম একটু আরেকটা যেটা বড় প্রবলেম এখানে, হয়তো আপনারা একটু হেল্প করতে পারেন, যেটা আমাদের, এবং আপনি যদি এখানে বাংলাদেশে অনেকদিন শিক্ষকতা করেছেন এবং আমরাও করি। আমি যখন সাইড বিজনেস স্কুলে অক্সফোর্ডে আমরা আমাদের একটা কেস ডেভেলপ হলো, এন্ড উই ডেভেলপ দ্য কেস টুগেদার উইথ প্রফেসর লিন্ডা স্কট। কিন্তু কেস কিন্তু মানে বাংলাদেশে আপনি যে লোকাল কেস ডেভেলপ করবেন, হ্যাঁ, আমাদের লোকাল অনেক এক্সাম্পলস আছে এখন, যেহেতু বিজনেস ইজ গোয়িং, ফেলিয়ার এন্ড সাকসেস এভরিথিং। কেস স্টাডি মানে ছাত্রদেরকে যে কেস দেবো আমরা, সেই ডেভেলপ করার স্কিলটার কিন্তু একটা ডিফারেন্ট, কেস রাইটিং ইজ এ ডিফারেন্ট ক্যাপাসিটি, হ্যাঁ, মানে কেস ডেভেলপ করা। এবং এটার কিন্তু এই যে আপনি যেটা বললেন, এখন অনেক সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতেই কিন্তু এই যে সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং মানে এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট করা হয়েছে। আনফর্চুনেটলি আমি এটা একটা জায়গায় দেখছি না যে এখানে মানে এই যে লোকাল কেস ডেভেলপমেন্টের ব্যাপারে
ফার্দার যে ট্রেনিং গুলো দরকার, যাতে ফ্যাকাল্টিরা কেস লিখতে পারে, কেস ডেভেলপ, বিকজ ইটস এ ভেরি স্পেশালাইজ স্কিল, মানে কেস লেখা, কেস ডেভেলপ করা ইজ এ ভেরি স্পেশালিস্ট স্কিল। এটা কিন্তু there is a big gap, এবং যে কারণে আসলে despite of all the efforts we are not being able to develop local cases, এবং যে কারণে আমি ওয়ালমার্ট এক্সাম্পলটা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আসলে একটা বড় ইনিশিয়েটিভ নিতে হবে, যে আসলে সেক্ষেত্রে হয়তো মানে ফ্যাকাল্টি ট্রেনিং একটা বড় পোর্শন মানে হতে হবে, যে না বাইরে থেকে আপনারা যারা আছেন বা অন্যান্যরা যারা আছেন, যারা আপনি যেমন কেস টিচিং এর উপরে বা কেস রাইটিং এর উপরে যদি এরকম এক্সপার্টিস থাকে, তাদেরকে যে ফ্যাকাল্টি, লোকাল ফ্যাকাল্টি ট্রেনিং এ, this needs to be immediately done আর কি। এটা আমরা খুব মানে সাফার করছি। Exactly. Local cases are one of the most important thing that you can work on, because local practices are Bangladeshe to paternalistic leadership style. So local টাই দরকার আর কি। জি, থ্যাংক ইউ মিস্টার আসিফউদ্দিন স্যারকে। জি, কায়সার রাজীব শেরপা, আপনি যদি কিছু অ্যাড করেন, বিকজ আমরা জানি আপনি আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে পড়েছেন, আপনি আইবিএ তো পড়েছেন অ্যাকচুয়ালি। সো এই আপনার ইয়ে থেকে, অভিজ্ঞতা থেকে যদি বলেন যে আসলে আপনি যখন একজন স্টুডেন্টকে, একটা গ্রাজুয়েটকে রিক্রুট করবেন অ্যাকচুয়ালি, বা এখন যারা আপনার কলিগ আছে, ইয়াং কলিগ, তাদের মধ্যে আসলে কিরকম ক্রিটিক্যাল থিঙ্কিং বা স্ট্রেস ম্যানেজমেন্ট বা আন্ডার প্রেসারে কি ধরনের সিদ্ধান্তগুলো যারা তারা নিচ্ছে, এটা কেস স্টাডির ইম্প্যাক্টটা কতটুকু বলে মনে করেন? যে শেরপা করে গেল। শেরপা, আপনি মনে হয় ইয়া করছেন, মাইক্রোফোনটা ইয়া করা, আনমিউট করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, বাই দিস টাইম আসতেছি। এটা আসলে যে মোটামুটি সিমিলার কোশ্চেনই, যে আসলে বলা হচ্ছে যে আসলে যে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি, টিম ওয়ার্ক, প্রেজেন্টেশন প্রভৃতি বিষয়ে অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে অনীহা, একটা ভীতি দৃশ্যমান হয়ে থাকে। কিভাবে এই অনীহা বা ভীতি দূর করা যায়? সরি, আমার লাইনটা একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। জি জি জি, যেহেতু শুনতে পাচ্ছেন? জি জি, আমি এখন শুনতে পাচ্ছি। আমি জাস্ট বললাম যে আসলে যখন আপনারা রিক্রুট করেন, তো অ্যাকচুয়ালি যখন আপনাদের সাথে আপনাদের সহকর্মীরা কলিগ হিসেবে কাজ করে, তখন আপনারা আসলে কতটুকু বুঝতে পারেন, যে ডেফিনেটলি আপনারা বুঝতে পারেন কিভাবে স্ট্রেস সিচুয়েশনে সে যে সিদ্ধান্ত নিতে পারছে বা কিভাবে সে ক্রিটিক্যাল থিঙ্ক করছে। এগুলোর ক্ষেত্রে আপনারা কেস স্টাডি যে গ্রাজুয়েট করেছে না করেছে, এই দুটার মধ্যে কোনো পার্থক্য আপনার ওয়ার্ক প্লেসে গেস করতে পারেন কিনা? জি জি, অবশ্যই। কারণ ওয়ার্ক প্লেসে যেটা হয় যে খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা দিনই কিন্তু আসলে ডিফারেন্ট। প্রত্যেকটা দিনই কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ আসে, নতুন একটা কাজ আসে, এবং আমরা কখনোই বলতে পারি না যে আগামীকালকে হয়তো আমার কি কাজ করতে হবে। এই জায়গাটা কিন্তু একটা বিষয় চলে আসে। যারা কেস স্টাডি, অ্যাসাইনমেন্টস এগুলোর উপর বেশি জোর দেয়, প্রিভিয়াসলি যারা জোর দিয়েছিল, তারা কিন্তু পারফর্মটা অনেক ভালো করে। তারা নর্মালি এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করা এবং নতুন কোনো বিষয় আসলে সেই জিনিসগুলোকে ভয় না পেয়ে তখন তারা খুব ইজিলি সেগুলো থেকে প্রপারলি একটা ফিডব্যাক দিতে পারে। আর আমি একটা বিষয় একটু অ্যাড করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আসিফ স্যারও বললেন যে বাংলাদেশের লোকাল আসলে কেসেস ওভাবে হচ্ছে না। তো আমাদের এখন বাংলাদেশে রিনাউন্ড ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এক্সিকিউটিভ এমবিএটা আছে। তো এক্সিকিউটিভ এমবিএতে কিন্তু অনেক স্টুডেন্টস আছে যারা অন্যান্য অর্গানাইজেশনে কাজ করছে। তো তাদেরকে কিছুটা কাজে লাগিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে করা সম্ভব হতে পারে যদি এটা প্রপারলি কাজে লাগানো যায়। আমি যদি জাস্ট একটা অ্যাড করি, যেহেতু আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যেমন ধরেন আপনি এসিএ তে চাকরি করেন, সেক্ষেত্রে আমাদের যদি চিন্তা করি, আমাদের ইউনিভার্সিটি একাডেমি থেকে আপনাদের সহযোগিতা চাওয়া হয় যে আমরা সে ফর
আমি মিস্টার আপনাদের যে একজন উদ্যোক্তা আছে মিস্টার আনিসুদ্দৌলা, ওনার ওই কেসটাই আমি একটা তৈরি করতে চাই, বা আমি স্কয়ার গ্রুপের স্যামসন এস চৌধুরী ছিলেন, তো ওনার আমি এটা কেস স্টাডিতে আমার ছাত্রদেরকে আমি জন্য তৈরি করতে চাই। সেক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করবেন বলে বিশ্বাস? জি, কায়সার রাজীব শেরপা। আমরা মোস্ট ওয়েলকাম, এবং বরঞ্চ আমরা অনেক খুশি হব আপনি যদি এরকম আসতে চান। আপনি যে কোনো সময় আমাদের উই আর ভেরি ওপেন, এবং সেক্ষেত্রে আমাদের কাছে অনেক ডাটা এবং আমাদের অনেক ডেটা এবং আমাদের অর্গানাইজেশনের ভেতরে অনেক সাকসেস স্টোরিজ আছে। যেমন আমাদের বিভিন্ন প্রোডাক্টস আছে যেগুলো আমরা, যেমন স্যাভলন আছে, এসিআই অ্যারোস কম্পিট করি বাংলাদেশে। সো সেন্সে কোলাবোরেশন করা হয়, ব্যাংকের ইন্টারভিউ সেন্সে আসলে করা হয়, তাহলে আসলে অনেক করা যাবে। আর যেটা বলছিলাম যে স্টুডেন্টসদের মাধ্যমে, যারা সিনিয়র স্টুডেন্টস আছে তারা যদি আসলে তাদেরকে দিয়ে, তাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে বিভিন্ন স্টোরি আছে, সেখান থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করা যেতে পারে। সেক্ষেত্রে নতুন নতুন কেসেস সেগুলো আসলে অনেক ক্ষেত্রে আমরা কালেক্ট করতে পারি। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকে যারা লাইভে শুনছেন, আমাদের যারা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার, আশা করি অবশ্যই আপনাদের মতো যারা আছেন কর্পোরেট সাইডে তাদের সাথে কমিউনিকেশন করে অ্যাকচুয়ালি বাংলাদেশের লোকাল কেস ডেভেলপমেন্ট করবে, যেটা আসিফ স্যার এবং আমাদের সামিনা ম্যাডাম বলেছিলেন, যেটা আসলে আমাদেরকে তরুণ উদ্যোক্তাদের বিশেষ করে এটা এনকারেজ করবে। আর আমরা যতটুকু জানি, আমরা একটি করোনা ক্রাইসিসের মতো সারা ওয়ার্ল্ডের মতো বাংলাদেশও যাচ্ছে, এখানে অনেকে জবলেস হয়ে যাবে। সো এখানে আসলে একটা এন্টারপ্রেনারশিপ যেটা ক্রিয়েট করে আসলে তারাও একটা সময় এমপ্লয়মেন্ট অপরচুনিটি ঘটাতে পারে বলে বিশ্বাস করি। জি, ধন্যবাদ। জি, এই একটি কোশ্চেন মোটামুটি রিলেভেন্ট ছিল আগের কোশ্চেনের সাথে, যে আজ আমাদের যে ছাত্রছাত্রীরা কেস স্টাডি, টিম ওয়ার্ক বা প্রেজেন্টেশন ইত্যাদি বিষয়ে একটা ভীতি বা ফেয়ারনেস কাজ করে, এটা আসলে কিভাবে দূর করা যায়, যদি এই বিষয়ে একটু বলতেন, শেয়ার। যে কেস স্টাডি ভীতি বা প্রেজেন্টেশনের একটা ভীতি। জি আমি বলি, তারপরে ম্যাম জি শিওর শিওর। জি, ভীতিটা আসলে কিভাবে দূর করা যায় সেটা হচ্ছে যে আমাদের টিচিং পেডাগজিক্যালি একটু আমাদের ফ্লেক্সিবল হতে হবে। যে ম্যাম যেটা বলছিলেন যে আমরা ক্লাসে কিভাবে পড়াই, টিচাররা কি আসলে এনকারেজ করে কিনা, এবং ওয়েটেজ ভীতিটা আসে। এবং এটা কিন্তু মানে আনফর্চুনেটলি টেকনোলজিক্যাল অ্যাডভান্সেসের একটা বড় প্রবলেম, যেটা কায়সার আরিফ সাহেব বলছিলেন, সোশ্যাল স্কিল। আপনি যে মোমেন্টে কেস স্টাডি, অ্যাসাইনমেন্ট, গ্রুপ ওয়ার্ক করতে যাবেন, তখন কিন্তু ইউ উইল নিড সোশ্যাল স্কিলস। হ্যাঁ, মানে আপনাকে বাইরে যেতে হবে, একটা মানুষের সাথে কথা বলতে হবে, গিয়ে তার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ভীতিটা এই জায়গায়। এবং মানে আপনার এটা এক্ষেত্রে আসলে ভীতিটা, এটা মোস্টলি ইন এ সেন্স ইয়েস ইট ইজ রেসপন্সিবল অফ ফ্যাকাল্টি, যে না ঠিক আছে, আমাকে প্রথম দু একবার হয়তো ভুল করার, ফেল করার চান্স দিতে হবে, এবং করতে করতে আপনারা শিখবেন। এটা ইট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস, এটা একদিনে হবে না। এটা ওই ম্যাম যেটা বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা একটা আমূল করে আস্তে আস্তে জিনিসটাকে, ভীতিটা মানে বিকজ এই যে মুখস্থ বিদ্যার যে একটা প্রবণতা, সেখান থেকে হঠাৎ করে কেস স্টাডি প্রজেক্টে গেলে আপনার ভয় লাগবে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, কারণ আপনাকে বাইরে গিয়ে ডাটা কালেক্ট করতে হবে, চ্যালেঞ্জ হিয়ার নো আ লট অফ টাইম। আপনাকে অনেক সময় অনেক অফিস এক্সেস দেবে না, সেখান থেকে ডাটা কালেক্ট করে নিয়ে আসতে হবে। সো এটা একটা বড় ব্যাপার। আর দুই নাম্বার যেটা হচ্ছে যে আবারও বলি, যেটা ম্যাম বলছিলেন, যে ফ্যামিলির একটা সিগনিফিক্যান্ট রেসপন্সিবিলিটি আছে সোশ্যাল স্কিলস ডেভেলপমেন্টের পিছনে। মানে দিস আর অল ইন্টারলিঙ্কড। এগুলো আসলে কোনোটাই আইসোলেশনে দেখলে আমরা এটা সলিউশন করতে পারবো না। ভীতিটা প্রথম থেকে বাবা মার একটা রোল আছে, ভীতিটা কাটানো, ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেমের একটা রোল আছে, এবং দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা স্টুডেন্টদের ওই গ্রোথ মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে, যে না, তার চেষ্টাটা থাকতে হবে নিজস্ব। সো ইট ইজ এ কম্বিনেশন অফ লট অফ ফ্যাক্টরস। ভীতিটা হুট করে কাটানো যাবে না, বাট আমরা যেটা করতে পারি যে হ্যাঁ, ওই যে আপনাকে উই হ্যাভ টু গিভ দ্য স্টুডেন্ট, যিনি কোশ্চেনটা করেছিলেন, একটা ফ্যাকাল্টি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই প্রথম দিকে যে একটা মানে ফিয়ার অফ ফেলিয়ার, সেটা কাটানোর জন্য আই হ্যাভ টু গিভ ইউ দ্য স্পেস টু ফেল অ্যাট মানে ইনিশিয়াল স্টেজে। এটা আমাকে দেখাতে হবে আর কি বেসিক্যালি। সো ওই জায়গাটাতেই মেইন ইনিশিয়েটিভ। বাট ইট ইজ ভেরি কমপ্লেক্স। কোশ্চেনটা খুব সোজা, কিন্তু ইট ইজ আ কমপ্লেক্স ইস্যু, অ্যান্ড ইট ইজ আ কম্বিনেশন অফ লট অফ ফ্যাক্টর। আমার মনে হয় না যে এটা
এই ভীতিটা দূর করা কারো একার রেসপন্সিবিলিটি। অবভিয়াসলি স্টুডেন্টদের ইনিশিয়েটিভ থাকতে হবে, বাট ইট কামস ফ্রম অল ডিফারেন্ট সেন্স and it has to be gradually developed. এটা একদিনে হুট করে আপনি ভীতিটা দূর করতে পারবেন না। That's kind of my suggestion. জি জি থ্যাংক ইউ মিস্টার আসিফউদ্দিন স্যারকে। জি ম্যাডাম, আপনি যদি কাইন্ডলি একটু অ্যাড করতে আসেন। জি, I 100% agree যে it's a really complex phenomena, fear of failure টা কিভাবে দূর করা যায়। কিন্তু একটা জিনিস আমি বলবো যে গ্রোথ মাইন্ডসেটের উপর মানে প্রথমেই তাদেরকে স্টুডেন্টদেরকে আত্মস্থ করা যে ইটস ওকে টু ফেল অ্যান্ড ইউ লার্ন বেস্ট ফ্রম ইয়োর মিস্টেক, এবং এরকম একটা প্রজেক্ট রাখা যেটা আমি আমার ক্লাসে করি, আমার প্রত্যেকটা কোর্সে করি, সেটা হচ্ছে যে ফাইনাল প্রজেক্টের আগে তাদের 3টা করে অপরচুনিটি থাকে অ্যাজ আ ডেভেলপমেন্টাল রিটেন সাবমিশন, যেখানে তারা আমাকে সাবমিট করবে, they will take my feedback, they will present, and then they will improve upon. And final project are based on all these series of feedbacks. So ওদেরকে বারে বারে আত্মস্থ করা, and you have to understand প্রত্যেকটা মানুষ কিন্তু ডিফারেন্ট। There are people who can be taught well. আমরা যদি লার্নিং স্টাইলটা চিন্তা করি, তাদেরকে একবার বললে শেখে, আর অনেকের হাত হচ্ছে যে অনেকখানি হাত ধরে রাখতে হয় তাদেরকে শেখানোর জন্য, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা। সো আমি যদি আমার ছাত্রদেরকে আসলেই তাদেরকে করতে চাই, তাদের ফিয়ারটাকে দূর করাতে চাই, তাহলে আমাকে জোর দিতে হবে তাদের সেলফ এফিকেসি। সেলফ এফিকেসি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল টু মেক yourself or to achieve what you want to achieve. সেলফ এফিকেসি হচ্ছে নিজের উপরে বিশ্বাস। সো তার নিজের উপরে বিশ্বাস যদি আমি স্টাবলিশ করাতে পারি, তাইলে কিন্তু তার ফিয়ারটাকে দূর করাতে আমি সাহায্য করি। তো নিজের উপর বিশ্বাসটা স্টাবলিশ করানোর জন্য তাকে আমার অনেক সুযোগ দিতে হবে, বা যদি সে একটু ডিপেন্ডেন্ট থাকে, তার অনেকখানি হাত ধরে রাখার যে ব্যাপারটা কিছুটা কাস্টমাইজ। বাট ইয়েস, ইউ হ্যাভ টু বিল্ড it into your course, এবং ইউনিভার্সিটি গুলাকেও প্রফেসরদেরকে সুযোগ দিতে হবে এই জিনিসগুলাকে বিল্ট ইন করার জন্য। কারণ আমাদের কাছে আনলিমিটেড সময় নাই, আমার কাছে হয়তো ওই 8 ঘন্টা সময়ই আছে স্টুডেন্টদের ইন্টারঅ্যাকশনের জন্য আউটসাইড মাই ক্লাসরুম। সো এগুলা কিন্তু খুবই মাল্টি লেয়ার্ড, কমপ্লেক্স, ইন্টার রিলেটেড। আসলে একা একজন কিছুটা পারে, কিন্তু ইউনিভার্সিটির সাপোর্ট লাগবে, বাসা থেকে সাপোর্ট লাগবে, আর স্টুডেন্টের নিজের মোটিভেশন তো লাগবে। সে মোটিভেটেড না থাকলে সবাই উল্টে গেলেও সে কিছু শিখতে পারবে না। So it's very complex, but self-efficacy plays a huge role. জি জি থ্যাংক ইউ ম্যাডাম আপনার সুন্দর নির্দেশনার জন্য। অ্যাকচুয়ালি আমরা যদিও জানি মোটামুটি, তারপর আপনি জি ম্যাডাম, আপনি তো সকল বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। আমাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখি যে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এনরোল করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, জানুয়ারিতে, এটা ইএমকে সেন্টারে আয়োজন করেছিল। একজন জাপানিজ ভদ্র মহিলা, উনি বলতেছিলেন যে জাপানিজ এডুকেশন সিস্টেম বাংলাদেশের সিস্টেমের সাথে তেমন একটা ডিফারেন্ট নাই, কিন্তু মেইন চ্যালেঞ্জ হচ্ছে যেটা স্টুডেন্ট টিচার্স রেশিওটা, যেটা আমাদের বাংলাদেশে একটা বিগেস্ট একটা প্রবলেম। এই যে বর্তমানে আমরা যাদেরকে বেশি এনরোল করছি, যেটা উনি একটা মেজারমেন্ট বলেছেন যে আসলে বেটার স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে যদি স্টুডেন্ট 25 to 30 হয়, তাহলে যেটা বেস্ট এডুকেশন টু এনশিওর কোয়ালিটি এডুকেশন। সো এটা একটা কোশ্চেন যে আসলে কোয়ালিটি এডুকেশনের জন্য আমাদের স্টুডেন্ট টিচার রেশিওটা আরো একটু ব্যালেন্স করা উচিত কিনা, নাম্বার 1। আর নাম্বার 2, বাংলাদেশের যে ইভালুয়েশন সিস্টেমটা আছে, আমরা স্টুডেন্টদেরকে যদি পারফরমেন্স ইভালুয়েশন বা মার্কস ইভালুয়েশনের ক্ষেত্রে যাই,
সেক্ষেত্রে আসলে বর্তমানে আমাদের যদি আমরা কেস স্টাডি বা আদার্স ইনোভেটিভ কিছু করতে চাই, সেটা কতটুকু চ্যালেঞ্জিং? জি ম্যাডাম, আপনি যদি একটু কাইন্ডলি বলুন। আমি আপনার প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম জি ম্যাডাম। প্রশ্নটা হচ্ছে যে টিচার স্টুডেন্ট রেশিও। আসিফ সাহেব, I didn't jump in যখনই you feel like কারণ আপনি বাংলাদেশে এখন বর্তমানে পড়ান, আমি পড়াই না। একটা কথা আমি বলতে পারি, প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু টিচার স্টুডেন্ট রেশিও 25-30 হওয়ার দরকার। কিছু কিছু কোর্স কিন্তু 100 জন স্টুডেন্ট দিয়েও পড়ানো সম্ভব। তো যদি মানে কোনো কিছুকে ইউনিভার্সাল মাপকাঠি নিয়ে নিলেই ঝামেলাটা হয়ে যায়। তা আপনার কিছু কোর্স খুব সহজে, আমি টার্সিয়ারি এডুকেশনের কথাই বলবো, প্রথম 4 বছরের যে কোর্সগুলো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে কোর্সগুলো সাধারণত দেওয়া হয়, কোর কোর্স বা বেসিক কোর্সগুলা, সেগুলা কিন্তু লার্জ ক্লাস সাইজ হলে কোনো সমস্যা তেমন হওয়ার কথা না, কারণ কনসেপ্টগুলো আসলেই বেসিক থাকে, স্টুডেন্টদেরকে ঝালাই করা to prepare them for higher level courses. But when they go to those specialized courses, that is the time where you need to pay attention to the class size. সে যখন তার ওই স্পেশালাইজ কোর্সে চলে যাচ্ছে, তখন ক্লাস সাইজ গুলা ছোট করে দেওয়া উচিত। কিন্তু প্রথম দিকের ক্লাসগুলা তেমন ছোট করার, আর বাংলাদেশ একটা গরিব দেশ, জাপানের মতো উন্নত বা ধনী না। সো জাপানের সাথে ঠিক আমরা তুলনা না করে আমরা আমাদের লোকালাইজ সলিউশন দেখা ভালো। আমি অনেক কিছুই বলতে পারি, হার্ভার্ডে এটা করে, অক্সফোর্ডে ওইটা করে, নর্থ ইস্টার্ন এটা করে। তারা ধনী, তারা পারবে, তারা উন্নত, আমরা তা না। আমরা আমাদের লিমিটেড রিসোর্স নিয়ে কথা বলি। আর আপনার সেকেন্ড প্রশ্নটা কি ছিল? যে বর্তমানে আসলে আমরা ইভালুয়েশন সিস্টেমে, আসলে ইভালুয়েশন সিস্টেম, বর্তমান ইভালুয়েশন সিস্টেমের মাধ্যমে আমরা কতটুকু আলো ইনোভেটিভ টিচিং লার্নিং সিস্টেমটা আসলে স্টুডেন্টদেরকে অ্যাপ্লাই করতে পারি, লাইক কেস স্টাডি বা প্রজেক্ট ওয়ার্ক, এগুলা। ইভ্যালুয়েশন সিস্টেম, সেটা বিদেশেই বলেন বা বাংলাদেশেই বলেন, টিচার ইভ্যালুয়েশন বা স্টুডেন্টরা যেটা ফিল আপ করে, সেটা আসলেই কোনো কাজ করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি করতো, তাহলে যে প্রফেসর 15 বছর ধরে বা 5 বছর ধরে একটা কোর্সে পুয়ার রেটিং পায়, সে ওই কোর্স তারপর পড়াতে পারতো না। সো আমি ওই টিচার ইভ্যালুয়েশন নিয়ে খুব একটা আশাবাদী না। তবে বাংলাদেশে এটা কি কাজ করে সেটা সম্পর্কে আসিফ সাহেব ভালো বলতে পারবেন। আমি আসলে স্টুডেন্টদের ওই ট্যাক্সোনমিতে আমি বলবো যে বিহেভিয়ার বা লার্নিং, যেটা ব্লুমস বা কার্লপাট্রিকস যে ইভ্যালুয়েশন, সেটা খুব একটা ক্যাপচার করে ওই সিস্টেমটা। জি আসিফ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। জি আসিফ স্যার যদি একটু অ্যাড করেন। জি মানে ক্লাস সাইজের ব্যাপারে ম্যাম যেটা বলেছেন এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এখানে উই ক্যান গেট আ ভেরি কমপ্লেক্স ডিসকাশন। এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটাই, যে আসলে আমাদের দেশের তো আসলে সোশিও ইকোনমিক কনটেক্সটে ডিফারেন্ট, তো সেখানে আসলে ক্লাস সাইজের ব্যাপার। আপনি যেটা বলছিলেন যে ওই যে প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিলাম, হ্যাঁ, এখন ক্লাস সাইজ আমরা চেষ্টা করছি একটা লিমিটের মধ্যে রাখতে বেসড অন দ্য সাবজেক্ট, এবং এই প্রথম দিকে কোর্সগুলোতে বড়, কিন্তু সেকেন্ড ইয়ারের পরে পার্টিকুলারলি যখন মেজরের কোর্সগুলোতে আসে ক্লাস সাইজ ছোট রাখা। আর আপনাকে ওইটাও দেখতে হবে যে আসলে ওই যে যেটা বলছিলাম যে আমাদের মানে পার্টিকুলারলি ইন কেস অফ প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে তো আসলে স্টুডেন্টের থেকে যে ফিসটা আসে ওইটা অনলি সোর্স অফ রেভিনিউ, হ্যাঁ। তো আমার একটা মিনিমাল ক্লাস সাইজ না হলে আমি চাইলেও অনেক সময় কন্টিনিউ করতে পারি না, যে আমি একটা মানে 8-10 জন নিয়ে 15 জন নিয়ে খুব একটা 1-to-1 ক্লাস সাইজ নিব। It is not really easy. So this is a big challenge. Sorry. This is a big challenge. The other issue is really যেটা বলছিলেন যে আপনার ইভ্যালুয়েশন সিস্টেম।
দিস ইজ চ্যালেঞ্জ। এখানে আসলে আমাদের মানে এখানে আসলে ফ্যাকাল্টি না, আমার মনে হয় আপনার কোশ্চেনটা ছিল যে দ্য ওয়ে উই আর কারেন্টলি ইভালুয়েটিং স্টুডেন্টস, এটা যে কতদিনে চেঞ্জ হবে আমি জানি না। কারণ এখানে সব জায়গা থেকে রেজিস্ট্যান্স আছে। কারণ আমরা যখন এবার অনলাইন মানে অনলাইন ক্লাস নিতে গেলাম বিকজ অফ দিস প্যান্ডেমিক, এবং তখন যখন ইভ্যালুয়েশন এবং গ্রেডিং নিয়ে আমরা চিন্তা করছিলাম যে কিভাবে অনলাইন ক্লাস এবং প্রজেক্ট ওয়ার্ক এবং অ্যাসাইনমেন্টের উপর গ্রেডিং নেব, we face huge resistance from different sources and different corners. I don't want to name, but যে না একটা ক্লাসরুম বেসড ফাইনাল পরীক্ষা ছাড়া গ্রেডিং কিভাবে করা যায়, এরকম একটা বেশ একটা হলো। কিন্তু আলটিমেটলি তো মানে গ্লোবালি ইট ইজ পসিবল, মানে আপনি দিস ইজ পসিবল। আপনি গুগল ক্লাসরুমে ইউ ক্যান স্টিল টেক টাইম বাউন্ড এক্সাম, টেকনোলজি ইজ দেয়ার, সবকিছুই আছে। সো হ্যাঁ, মানে আমাদের পার্টিকুলারলি উইথ দ্য কনটেক্সট অফ আপনার আজকে যে টপিক ছিল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানুষজনের এই যে বাসায় বসে অনলাইন লার্নিং এবং পার্টিকুলারলি এই ধরনের ক্রাইসিস, তো দিস ইজ নট গোইং টু বি দ্য ফার্স্ট টাইম। আই থিঙ্ক আমরা তো এখনো জানি না এটা কবে যাবে এবং এটা যে আরো আসবে না এরকমও কিছু না। কিন্তু এরকম সময় আসলে ওভারঅল ইভ্যালুয়েশন সিস্টেম নিয়ে উইল হ্যাভ টু রিয়েলি রিথিঙ্ক যে জি কিভাবে আমরা সিচুয়েশন সো অবভিয়াসলি দ্য পডকাস্ট নিডস টু বি ডান। জি থ্যাংক ইউ মিস্টার আসিফউদ্দিন আহমেদ স্যার। জি ম্যাডাম কি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন? আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, জি এতগুলা পয়েন্ট তো আর কভার করা সম্ভব না। তবে ইভ্যালুয়েশনের ব্যাপারে আমি একটাই কথা বলবো, the more diverse practices you introduce in your courses, the better you are in forcing student to learn. আমি ফোর্সিং কথাটা ইউজ করলাম যে কারণ স্টুডেন্টরা এত অভ্যস্ত একটা মিড টার্ম ফাইনাল দিয়ে আর কিছু দুই একটা নাম কাওয়াস্তে অ্যাসাইনমেন্ট করে, তো আপনি যখন ধরেন কুইজ দিলেন, প্রত্যেক সপ্তাহে একটা কুইজ বা প্রত্যেক সপ্তাহে একটা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেন, তারপর একটা প্রজেক্ট রাখেন, তারপর যদি দুইটা প্রেজেন্টেশন রাখেন, তারপর যদি একটা ফাইনাল একটা মিড টার্ম একটা লার্নিং ইন্টিগ্রেশন অ্যাসাইনমেন্ট, অনেকগুলা যদি করতে পারে সেক্ষেত্রে ছোট ছোট অনেক কিছু স্টুডেন্টরা করবে এবং তখন বাধ্য হয়। কিন্তু স্টুডেন্টরা ওই প্রফেসরকে যে পরিমাণ গালিগালাজ করবে, কারণ অসম্ভব কাজ বেড়ে যাবে তাদের। আমি জানি না তারা এতটা রিসেপটিভ হবে কিনা। So there are plenty of challenges. We can talk nice, but there are huge challenges. জি ম্যাডাম থ্যাংক ইউ। Yes, we have understood what you have said. জি থ্যাংক ইউ ম্যাডাম। অ্যাকচুয়ালি আমরা মোটামুটি বলা যায় প্রায় 2 ঘন্টা আমরা একটি আলোচনা করেছি, খুবই প্রাণবন্ত এবং খুবই সুন্দর একটি আলোচনার মধ্য দিয়ে আমরা আসলে ক্রস করতে যাচ্ছি সেশনটি। আসলে আমি আরেকবার কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের ডক্টর সাবিনা সাইফুদ্দিন ম্যাডামকে, যে এত এর মধ্যেও আমাদের সময় দিয়েছেন, মিস্টার মোহাম্মদ আসিফউদ্দিন স্যারকে এবং আমাদের মিস্টার কায়সার রাজীব শেরপাকে, যে আমাদের এই সেশনটাকে খুব প্রাণবন্ত করার জন্য। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে আমরা খুব একটি ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে বাংলাদেশের মতো দেশে আমরা একটি করোনার মতো মহামারী দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের জীবন, এবং অ্যাজ ওয়েল এস আমাদের এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং আমরা রিসেন্টলি একটি আমপানের মতো একটা ঘূর্ণিঝড়ে আমাদের অনেক জেলাগুলোতে এফেক্ট করেছে। তো আমি সেই জন্য আসলে মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার কাছে আসলে প্রার্থনা করছি যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই অবস্থা থেকে আমরা সবাইকে মুক্তি দেয়। এবং আমি প্রথমেই আসছি যে মিস্টার কায়সার রাজীব শেরপা উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে আমাদের যারা গ্রাজুয়েট, যারা চাকরি প্রার্থী, তাদের আসলে কোন ধরনের স্কিল গ্যাপগুলো এখন রয়ে গেছে। আশা করি আজকের যারা সেশনটা শুনেছেন তারা অবশ্যই এই গ্যাপগুলা ফিল আপ করার জন্য নিজেকে একজন প্রতিযোগী চাকরি হিসেবে তৈরি করার জন্য সে চেষ্টা করবেন। এবং আমাদের মিস্টার আসিফউদ্দিন স্যার উনি অলরেডি আমাদের যারা নতুন উদ্যোক্তা হতে চায় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং
আমাদের একটা কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করার জন্য একজন ইউনিভার্সিটি টিচারের কি রোল থাকা প্রয়োজন এবং খুব সুন্দর এবং সাবলীলভাবে উনি ব্যাখ্যা করেছেন। এবং আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম ডক্টর সামিনা এম সাইফুদ্দিন ম্যাডাম, যিনি দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশে, প্রায় 13 ইয়ার্স টিচিং এ ছিলেন, এবং সে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের আসলে কোয়ালিটি গ্রাজুয়েটদের জন্য আমাদের আসলে কি করণীয়, এবং বর্তমানে আমাদের যেটা খুবই প্রয়োজন যে আমাদের একটি মাইন্ডসেট তৈরি করা, গ্রোথ মাইন্ডসেট তৈরি করা। এই মাইন্ডসেট তৈরি করার মাধ্যমে আমরা বাংলাদেশের আমাদের যে লিমিটেশন আছে, লিমিটেশনের মধ্যেও আমরা একটি পর্যায়ে যাব বলে বিশ্বাস করি। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার নিরাপদে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।